একটা কথা আমি বলি, এই গুমনামি বাবা, এটা বলেন না, সুভাষচন্দ্রের যে ক্যারেক্টার, যে ডাইনামিক একটা ক্যারেক্টার, আমি সেই ক্যারেক্টারকে মাথায় রেখে ভাবতে পারি না যে স্বাধীনতার 25 বছর পরেও সুভাষচন্দ্র লুকিয়ে থাকবেন। নেতাজির থেকে বড় বিপ্লবী ভারতবর্ষে নেই। তার কারণ হচ্ছে বাদ বাকি যত বিপ্লবী আছেন তাদের মেবি একটা দুটো বা খুব বেশি হলে 3টে ফাইলের কোনো একটা পার্টিকুলার অনুচ্ছেদে তাদের নাম আছে, কিন্তু নেতাজির নামে হাজারের বেশি ফাইলস আলাদা করে ক্রিয়েট করা হয়েছে। তো এটাই প্রমাণ করে যে তিনি এক্স্যাক্টলি কোন জায়গায়। 1947-কে বুঝতে পারবেন না, বুঝতে গেলেই ঠোকর খাবেন, প্রত্যেক পদে পদে ঠোকর খাবেন। আরো যত পেছনে যাবেন আরো ঠোকর খাবেন। 1900 থেকে যদি জানতো তো পদে পদে ঠোকর খাবেন। খাকিরই বা আলোচনা হয়, আমাদের তো আলোচনার গণ্ডিতে সীমাবদ্ধ। নিজের ক্ষমতা ছেড়ে দেবে না কেউ, বন্ধ কিন্তু ছেড়ে দেবে না। আম্বেদকর জীবিতকালে আম্বেদকরকে নিয়ে কিচ্ছু হতো না। Stories to be untold. নমস্কার, ওয়েলকাম টু পিচিটাল প্রেজেন্টস দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস পডকাস্ট। গতকাল সদ্য প্রজাতন্ত্র দিবস গেল। আমরা যে স্বাধীন, আমরা যে গণতান্ত্রিক একটি দেশের নাগরিক, তা উদযাপনের দিন। আজকে সেই গণতন্ত্রের ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের প্রিয় নেতাজির জন্মদিন, এই সব কিছু মিলিয়ে এই যে সময়টিকে আমরা উদযাপন করব, এবং উদযাপন করার জন্য আমরা যাকে আজকে ইনভাইট করেছি তিনি সৌম্য বসু। 1905 থেকে 1947 এই সময়টি নিয়ে তিনি গবেষণা করেন। তার গবেষণার সময়কাল এই সময়টি। আজকে তার থেকে এই সময়ের গল্প জানবো আমরা, এবং আবারও বলছি শুভ প্রজাতন্ত্র দিবস। নমস্কার সৌম্যদা, ওয়েলকাম টু দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস। কেমন আছেন? তো আপনাকে ডাকার যে উদ্দেশ্য, আমাদের যে আলোচনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, প্রজাতন্ত্র দিবস আমরা সবাই সেলিব্রেট করি, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, এই নিয়ে আমরা গর্ব করি। কিন্তু আমার যেটা খুব কিউরিয়াসিটি, যে গত 1000 বছরের ইতিহাস যদি ভারতে দেখি আমরা মোটামুটি রাজতন্ত্রের আন্ডারেই রয়েছি। হ্যাঁ, তাহলে ভারতের প্রজাতন্ত্রের বুনিয়াদটা কোত্থেকে শুরু হচ্ছে? আমরা কি আদৌ সেই রাজতন্ত্রের জায়গা থেকে বেরোতে পেরেছি? যে কারণে এখনো নেতারা হয়তো এত শোষণ করছেন, এবং আমরা হয়তো নিজেদের রাইটস সম্পর্কে সচেতন নয়। আমাদের গণতন্ত্রের ইতিহাসটা কত 80 বছরের? না দেখুন, রাজতন্ত্র তো রয়েছে, তাই না? 500 বছর ধরে শাসন হয়েছে। 500 বছর কেন, তার আগেও আগে মুসলিম শাসন থেকে আরো তার আগে থেকে রাজা এসছে, রাজা গেছে, নতুন রাজা এসছে, নতুন সাম্রাজ্য গঠিত হয়েছে। কিন্তু আমাদের যে ভারতীয় সমাজ, সেটা তো গ্রামকেন্দ্রিক, গ্রামকে কেন্দ্র করে, এবং সেই সমাজ শাসন করে হচ্ছে একটা পঞ্চায়েত। এই যে পঞ্চায়েত ব্যবস্থাটা, এটা কিন্তু আমাদের এই আজকের পঞ্চায়েতের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা একটা বিষয়, একটা ব্যবস্থা, যেটা একদম দেশীয় একটা ব্যবস্থা। পঞ্চায়েত ব্যবস্থা কি আজকে 500 বছর আগেও ছিল? তার আগে সমাজটা ধরেই রেখেছিল এই পঞ্চায়েত ব্যবস্থাটা। উপরে রাজা পরিবর্তন করেছে, কিন্তু দেশের সমাজ, তার ভয়ানক পরিবর্তন কিন্তু ঘটেনি। তার কারণটাই হচ্ছে যে এই পঞ্চায়েত। আপনি দেখবেন গণদেবতা তারাশঙ্করের উপন্যাসটা শুরুই হচ্ছে একটা পঞ্চায়েতকে কেন্দ্র করে। পঞ্চায়েতে একটা ঝামেলা হয়, সেই ঝামেলা নিয়ে বিভিন্ন কাস্টের লোকজন এসে একসঙ্গে বসেছে, আলোচনা হচ্ছে। একটা পরিচালনা করা, একটা ব্যবস্থাকে পরিচালনা করা, এর প্র্যাকটিস আমাদের বহুকালে। এটা গেল এক। আর 2 নম্বর হচ্ছে যে গণতন্ত্রের যে বিস্তার, সেই বিস্তারটা আমরা সাধারণত ভেবে থাকি যে 1950-এ প্রজাতন্ত্র হওয়ার পর থেকে। ঠিকভাবে যদি আপনি ভাবেন তাহলে দেখবেন এটা শুরু হয় কিন্তু 1920 থেকে। 20-21 সালে যে অসহযোগ আন্দোলন যখন শুরু হয়, অসহযোগ আন্দোলনের সময়কাল থেকেই কংগ্রেসের একটা পরিবর্তন ঘটে। কংগ্রেস আর বছরে একবার মিলন উৎসব এরকম আর থাকে না। গান্ধী কংগ্রেসকে সম্পূর্ণ বদলে দেয়, সেটা হয়ে একটা গণ আন্দোলনের একটা মঞ্চ। আচ্ছা, এই কথাটা একটুখানি মাথায় রাখতে হবে আমাদের সকলকে। কংগ্রেস কিন্তু ছিল রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক দল নয়। এটা আমরা একটু গন্ডগোল করি। মঞ্চ আর দলের মধ্যে তফাৎটা কোথায় হচ্ছে? 1937-এর যে ভোটটা হলো, তখন দল হিসেবে তারা নির্বাচনে
পার্টিসিপেট করলো। তার আগে পর্যন্ত এটা ছিল একটা মঞ্চ যেখানে বিভিন্ন রাজনৈতিক মতের লোকজন এসে মিলিত হতো। সেটা আবার একদিক দিয়ে সেটা গণতান্ত্রিক পরিসরটা তার অনেক বেশি ছিল, কিন্তু আবার উল্টো দিকে সমস্যাও তৈরি করত। মানে ধরুন একজন হিন্দু মহাসভা করে, সে কংগ্রেসও করে। লালা লাজপত রায়, মদন মোহন মালব্য, তারা হিন্দু মহাসভার নেতা, প্রেসিডেন্ট, কংগ্রেসেরও প্রেসিডেন্ট হয়েছে একই সাথে। বা একজন মুসলিম লীগ করে, মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি কংগ্রেসও করেন। এই যে ডুয়াল মেম্বারশিপ এবং এই যে ডুয়াল ব্যাপারটা, এটা একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপ। এটা হচ্ছে মঞ্চ। সাঁইত্রিশের নির্বাচন থেকেই বলতে গেলে কংগ্রেস অ্যাজ আ পলিটিক্যাল পার্টি, যেটাকে আজকে আমরা বিভিন্ন নানা রকম পরিবর্তনের পরে আজকে যেটা আমরা রাহুল গান্ধীর কংগ্রেস দেখি, তার প্রসেসটা শুরু হয় কিন্তু 1937 থেকে। সেটা আরো ভালোভাবে মানে আত্মপ্রকাশ ঘটে স্বাধীনতার পরে নেহরুর কংগ্রেসে। তো এই যে 1921-এ যে গণ আন্দোলনের মঞ্চ হলো কংগ্রেস, তখন যে প্রোগ্রামটা নেওয়া হলো সেটা হচ্ছে বিস্তার। প্রতিটি জেলায়, প্রত্যেকটি মহকুমায়, প্রত্যেকটি থানায়, এমনকি গ্রাম স্তরে কংগ্রেস সংগঠনকে নিয়ে যেতে হবে। এবং একেবারে নিচের তলা তারা নির্বাচিত করবে, তার উপরে সেই পরিচিত করবে এই জেলা স্তর, জেলা করবে রাজ্যকে, রাজ্য করবে কেন্দ্রীয়। এই যে একটা প্রক্রিয়া তৈরি হলো, একটা ধাঁচা তৈরি হলো না, এটা কিন্তু 20-21 থেকে শুরু হয়েছে। তার আগে এটার অস্তিত্ব ছিল না, তার আগে ওই বললাম তো, ওই ডিসেম্বর মাসে 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর এই সময় ভারতের কোন একটি বড় শহরে বড় একটি হোটেলে সম্মেলন হতো, যেখানে নানা রকম মিটিং হতো, অনেক প্রস্তাব পাস করা হতো, সবাই বাড়ি চলে যেত। এটা নরমপন্থীটা তারও উপযোগিতা ছিল, তারও একটা ঐতিহাসিক ভূমিকা আছে, সেটাকে অস্বীকার করছি না। কিন্তু গান্ধী যেটা করলেন, গান্ধী এটাকে শিফট করে মানুষের মাঝখানে নিয়ে এলেন। মানুষের পার্টিসিপেশনের যে জায়গাটা তৈরি হচ্ছে সেটাও কি গ্রাম থেকে একদম একবারে লোকাল এরিয়া থেকে তৈরি হচ্ছে? মানে সেই জায়গাটা কিরকম ছিল? এই যে মনে করুন কোনো জমিদার, তার বিরুদ্ধে দাঁড় করে দেওয়া হয়েছে একটা ধোপাকে, কংগ্রেস দাঁড় করিয়েছে, নাপিতকে দাঁড় করে দিয়েছে, সে জিতেছে। এই কনসিয়াসনেসটা ভাবতে পারেন 1930-40 এই সময় মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। শ্রীরামপুরে কংগ্রেসের, মানে হুগলি জেলা কংগ্রেসের ক্ষমতা ছিল তুলসীচরণ গোস্বামীর হাতে, তিনি জমিদার ওখানকার, এবং কংগ্রেসের বিগ 5 যে নেতা তার একজন। সেই জমিদার এবং তার যে লোকজন রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে ওই হুগলি কংগ্রেস থেকে মানে ভোটে হারিয়ে তাদেরকে বিতাড়িত করা হলো। হুগলি কংগ্রেস এলো সাধারণ মানুষের হাতে। এইসব ঘটনা ঘটছে 20-এর 26, 27, 28, 30 এই সময় চলছে। এটা কি করে হয়? মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি একটা আস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া সম্বন্ধে একটা বোধ, সেটা শুরুটা ওই সময়টা থেকে। এবং তারপর একটা চার্নিং কি ঢুকছে, অনেক কিছু বাদ দিচ্ছে, এই করতে 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 50-এ এসে আপনি একটা ডকুমেন্ট পাচ্ছেন। এই শুরুটা আপনার কি হচ্ছে 1920-22 থেকে শুরু হচ্ছে, তার আগে থেকে না? তার কিন্তু আপনি যে অসহযোগ আন্দোলনের কথা বলছেন, হ্যাঁ, অসহযোগ আন্দোলনের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর এটার এগেনস্টে ছিলেন। গান্ধীজিকে চিঠি দিচ্ছেন, সেই চিঠিও আছে যে উন্নতি আটকে দিচ্ছ, শিক্ষার বিকাশ ঘটবে না, এই ধরনের ব্যাপার। রবীন্দ্রনাথের একাধিক মত বিষয়ে একটুখানি গান্ধীর সঙ্গে দ্বিমত ছিল, সেটা কিন্তু খোলাখুলি ভাবে দুজনের দুপক্ষই চিঠি লিখেছেন, কাগজে পত্রিকায় বেরিয়েছে, সবকিছু সবাই জানায়। রবীন্দ্রনাথ যেন বলেছেন যে আমরা তো একটা মুশকিল হচ্ছে কি, আমরা হিন্দুরা সবসময় তার প্রতীক পূজা করতে ভালোবাসি। ওই যে আপনি চরকার মাধ্যমে যে কায়িক শ্রম এবং মানুষ এর একটা রোজগারের একটা পথ পেলো, সেইটা আপনি যে দেখাতে চাইছেন, সেটা কিছু থাকবে না, ওটাও একটা প্রতীকী পুজোই হয়ে যাবে। এটা রবীন্দ্রনাথ, এখানে রবীন্দ্রনাথ আপত্তি। তাছাড়া ওই তখন আসলে হিন্দ স্বরাজ, গান্ধীর যে বই, উনি এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই মডার্নিজম, সো কল্ড আমরা যেটাকে মডার্নিজম বলি ভাবি, তার বিরোধিতা করেছিলেন। তার কারণও ছিল বিরোধিতা করার। আবার সেটা কিন্তু সেই সময় সেখানে প্ল্যান্ড ইকোনমি, এই যে 5 years প্ল্যানিং, হেভি ইন্ডাস্ট্রির প্রতি এটা আছে, যেখানে মাস চাকরি দেওয়া যেতে পারে এবং মাস প্রোডাকশন হতে পারে,
এইসবগুলো সবই কিন্তু মোটামুটি ওই 20-এর মাঝামাঝি থেকে হচ্ছে, এবং সারা পৃথিবীর যুবকদের এই বিষয়ে চিন্তা করতে বাধ্য করছে। তো এই একটা বেন ছিল বরাবর, যে আমরা, কারণ এত বড়, যেটা বলছি না, টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া জওহরলাল বলতেন, কারণ আমাকে এই নিরক্ষর এবং অসহায় এই মানুষ, এদের কিন্তু রুটির জোগাড় করে দিতে হবে, তো তো কাজ কোথা থেকে পাবো? এই যে জাতীয় কংগ্রেস, যদি মানে, কারণ স্বাধীনতা পূর্বে ভারতবর্ষের সব থেকে বড় মঞ্চ, যেটা বললেন, দলের তৈরি হওয়ার আগে মঞ্চ কংগ্রেস, যেহেতু সেদিন আপনি একটা ঘটনা বলছিলেন যে গ্রামে গিয়ে গিয়ে আশ্রম তৈরি করে, ওই প্রসেসটা যদি একটু বলেন যে কিভাবে বিস্তার ঘটাতে চান। গান্ধীর প্রোগ্রাম ছিল। কোন সময় থেকে ওটা শুরু হয়েছে? অসহযোগের সময়। ওনার এই প্রোগ্রামটাই ছিল যে, দেখুন, আমাদের দেশটা হচ্ছে গ্রাম ভিত্তিক দেশ, তবে স্বরাজ যদি করতে হয় তাহলে গ্রামকে দেখতে হবে, গ্রামের উন্নতি করতে হবে। তো ওনার যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামটা হচ্ছে যে গ্রামে গিয়ে কিছু কর্মী সত্যাগ্রহী, তারা সেবার মনোভাব নিয়ে, তারা ওখানে গিয়ে নেতৃত্ব করবে এরকম না, সম্পূর্ণ সেবার মনোভাব নিয়ে তারা গ্রামে যাবে, গিয়ে একটা আশ্রম খুলবে, অত্যন্ত দুস্থ অবস্থায় থাকবে, সেখানেই নিজেরা এই কাজকর্ম করবে, সেখানেই আস্তে আস্তে একটা শুরু করবে, উদ্যোগ শুরু করবে। সেখানে ছোট একটা মেডিকেল ইউনিট খুললো, কেউ এক প্লট জমি, একটু জমি দিল, সেই জমিতে তারা চাষ করতে শুরু করলো, সেখান থেকে ফসল ফলাতে শুরু করলো, সেই সবজি টবজি ওখানে ফলিয়ে ওইটাই খাওয়ার ব্যবস্থা, নিজেরাই বাড়ি ঘর, ছোট ছোট কুড়ে ঘর তৈরি করলো। এবার গ্রামে যাও, গ্রামে গিয়ে শিক্ষা, স্বাস্থ্যের প্রতি একটা কারণ আমাদের তো ম্যালেরিয়া একটা ডেন ছিল না গ্রামগুলো, তো স্বাস্থ্যের প্রতি একটা সচেতনতা তৈরি করা, কুসংস্কারের বিরুদ্ধে কাজ করা, অস্পৃশ্যতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই যে প্রোগ্রামগুলো না, এগুলো ওখানে গিয়ে মানুষের মাঝখানে থেকে মানুষের কাছ থেকে শিখে করা, মানুষকে সংগঠিত করা, এবং এমনভাবে সংগঠিত করা যে শেষ পর্যন্ত তারাই কিন্তু আন্দোলনের সময় হয়ে উঠবে তোমার অস্ত্র। এবং দেখা গেছে বাংলা তো সম্পূর্ণভাবে গান্ধীকে এখনো গ্রহণ করেনি, কিছু কিছু পকেটে বাংলায় গান্ধীয়ান এইরকম ব্যাপার ট্যাপার হয়েছিল, যেরকম হচ্ছে হুগলি জেলায় বটডোঙ্গাল গ্রামে প্রফুল্ল সেন ইনি হয়েছিলেন, বাঁকুড়াতে হয়েছিল, বীরভূমে হয়েছিল, সব থেকে বেশি হয়েছিল মেদিনীপুরে। দেখা গেছে যে যেসব অঞ্চলে এই গান্ধীবাদীরা গিয়ে কিছুকাল 4-5 বছর 6 বছর করেছেন, আন্দোলন সেখানে প্রচন্ড তীব্রতা লাভ করেছে, কারণ এরাই তো সচেতনতা, রাজনৈতিক সচেতনতা তৈরি করেছেন এরাই। কিন্তু এই যে মেদিনীপুরের কথা বললেন, মেদিনীপুর তো অসম্ভবভাবে অনুশীলন সমিতিরও প্রাধান্য। মেদিনীপুর একটা অদ্ভুত জেলা, এই জেলার সঙ্গে কারোর সঙ্গে জুড়ি মেলে না, এই অদ্ভুত জেলা। মেদিনীপুরের যে কংগ্রেস, সে বরাবর গান্ধীবাদী। মেদিনীপুরের প্রথম যে বড় নেতা ছিল যে বীরেন্দ্রনাথ শাসমল, মানে গল্প শুনেছিলাম বোধহয়, যে দাঁড়িয়ে পড়ানো হয়েছে। শাসমল ছিলেন মাহেশ্বর সমাজের নেতা, ওখানকার মাহেশ্বরাই হচ্ছে মেজরিটি, এটা মাহেশ্বর হচ্ছে মধ্যশ্রেণী, এরা হচ্ছে কৈবর্ত, কিন্তু এরা চাষ করে, চাষি কৈবর্ত, এরা মাছ ধরে না। তো এদেরকে আমরা বাংলার জাতি ব্যবস্থায় এটাকে মধ্য শ্রেণী হিসেবে রাখা। তো মাহেশ্বরা হচ্ছে আমাদের মেদিনীপুরে মেজরিটি, এনারাই কিন্তু, এবং তাদের নেতা ছিলেন আমাদের এই শাসমল, বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন নেতা। তো উনি একদম ভয়ানকভাবে বিপ্লববাদের বিরোধী, একদম সশস্ত্র বিপ্লব, একদম বিরোধী, ঠিক আছে। উনি নিজে উদ্যোগে ওখানকার লোকাল বোর্ড বিরোধী আন্দোলন সংগঠিত করেছিলেন। ওইখান থেকে শুরু হয়ে একটা গান্ধীবাদী একটা ধারা চলছিল। তার পাশাপাশি এই একই মেদিনীপুর, যেখানে ক্ষুদিরাম বোস, যেখানে সত্যেন বোস, এরা হচ্ছে রাজনারায়ণ বসুর ছেলে সত্যেন বোস, অরবিন্দর মামা,
অরবিন্দ ঘোষ বারিন ঘোষের মামা। তো বারিন ঘোষরাই যখন প্রথম গুপ্ত সমিতি তৈরি করেন 1906-7, তো একটা গ্রুপ ছিল ওইখানে, মেদিনীপুরে। হেমচন্দ্র খানুনগ হুম। বোমা তৈরি করতে গিয়ে শিখতে গেছিলেন বাইরে, ঠিক আছে। তারপর দেখবেন প্যারালাল দুটো চলছে, 21 থেকে অহিংস আন্দোলন শুরু হবে, আর পাশে কিন্তু বিপ্লবী আন্দোলনও চলছে। 30-এ পরপর 3জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডগলাস, পেরি, বার্জ গুলি করে হত্যা করা হয়, এই মেদিনীপুর। এবং কালমিনেটিং এই দুটো ধারা, এই আপনার অহিংসা এবং হিংসা, এই দুটো ধারা দুটো এক এসে জুড়লো কোথায়, 42-এর আন্দোলন, যখন তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করা হলো। যে জাতীয় সরকারটা 3 বছর 2.5 বছর এরকম ভাবে স্বাধীন ছিল, বিভিন্ন মেদিনীপুরে একটা অংশ স্বাধীন হয়ে গেছিল 42-এর আন্দোলনের সময়, এরা করেছিলেন। তখন আর মত পথের আর কিছু পার্থক্য টার্থক্য সব চুলচেরা বিশ্লেষণ বন্ধ, তখন স্বাধীনতার জন্য লড়াই। এই যে সিনেমাগুলো আছে না, ভুলি নাই, 42 এসব রয়েছে মেদিনীপুরের প্রেক্ষাপটে। মাতঙ্গিনী হাজরা হচ্ছে আপনার গান্ধীবাদী, ঠিক আছে। কিন্তু ধরুন মানে যে মুহূর্তে গান্ধীজি পুরো ক্ষমতায় সমস্ত কিছু নজর রাখছেন, সেই মুহূর্তে বাংলার বিভিন্ন জায়গার বা বাংলার কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছেন একজন অনুশীলন সমিতির মেম্বার। এরকম ঘটনাও তো ঘটেছে যে হ্যাঁ, এটা তো অদ্ভুত। এটা নিয়ে খুব একটা লোকে চর্চা করে না। আমি একটু চেষ্টা করেছি এবছর বইমেলায় একটা বই বেরোবে, ভারতের জাতীয় কংগ্রেস ও বাংলার বিপ্লববাদ, এই বিষয়টা নিয়ে। তো আমি এখানে প্রশ্নটা করেছি এবং আমি চেষ্টা করেছি জানার এটা কেন হলো, তাও সম্পূর্ণ উত্তরে আমি সন্তুষ্ট নই। তবু সেটা হচ্ছে যে ভাবুন আপনি 1921 সালে যখন আন্দোলন শুরু হচ্ছে, তখন দেশবন্ধু গান্ধীজি তার সঙ্গে যুগান্তর দলে একটা মিটিং হয়, এবং যুগান্তরের সঙ্গে কথা হয়ে যায় যে 1 বছরের জন্য তারা কোনো বৈপ্লবিক কাজ করবে না, তারা অহিংসভাবে এই আন্দোলনে যুক্ত থাকবে 1 বছর। তো তারা সেটা মেনে নেন। যাদবগোপাল মুখার্জি, ভূপেন্দ্র কুমার দত্ত, মনোরঞ্জন গুপ্ত, যারা যুগান্তরের যারা ছিলেন, অনুশীলন মানেনি, যুগান্তর মেনে নেন, এবং যুগান্তরের সব বিপ্লবীরা কংগ্রেসে যোগদান করেন। এবং এটা এই টোটাল অসহযোগ আন্দোলনে যুগান্তর ওপেনলি কংগ্রেসের সঙ্গেই, কংগ্রেসে ঢুকে গান্ধীর ক্রিড হচ্ছে অহিংসা, ঠিক আছে। যদিও গান্ধী নিজের এই কথাটা বলেছেন যে যদি মন থেকে মানতে পারেন তবেই অহিংসাটা নেবেন, আর যদি না মানতে পারেন তাহলে মুখে অহিংসা ভেতরে হিংসা করে লাভ নেই, তারা আপনি এভরি রাইট ছেড়ে দেবেন, এটা ওনার বক্তব্য। এইখানে যেখানে অহিংসা হিংসার প্রশ্নে গান্ধী সব থেকে সমালোচিত একটা স্তরে পর্যন্ত, ভগৎ সিং এর ফাঁসি কেন রোধ করেনি, যদিও উনি চেষ্টা করেছিলেন, আমরা জানি বিভিন্ন উপাদান রয়েছে তার। কিরকম, মানে যদি দু একটা ঘটনা বলেন, কারণ এটা আমরা বারবারই শুনে এসেছি যে ফাঁসির ভগৎ সিং এর সঙ্গে ফাঁসির কথা তো ছিল না। ভগৎ সিং এর বিরুদ্ধে 2টো কেস হয়েছিল। একটা হচ্ছে অ্যাসেম্বলিতে বোমা মারা, যেটা বটুকেশ্বর দত্তের সঙ্গে। তার আগে কেস আছে সন্ডার্স হত্যা, এটা 2টো কেস চলছিল। তারপরে গান্ধীর সঙ্গে লর্ড আরউইনের আলোচনা হচ্ছে, এবং সেই সময় ভগৎ সিংরা তখন জেলে। ভগৎ সিংকে ছাড়ানোর জন্য গান্ধী একাধিকবার আরউইনকে বলেছেন, একাধিকবার। আরউইনও কিন্তু বলেছেন যে আমার কাছে প্রচুর চিঠি আসছে, লোকে এই চাচ্ছে যে আমি ক্লেমেন্সি দিই, আমি বিষয়টা আরো চিন্তা ভাবনা করে দেখবো, কিন্তু এখনই আমার উপর চাপ দেওয়া উচিত না, ঠিক আছে, চাপ দেবেন না গান্ধীকে। এবং গান্ধী এটাও হয়েছে যে বিশেষ করে সুভাষচন্দ্র নিজে স্বীকার করেছেন যে গান্ধী কিন্তু সব রকম ভাবে চেষ্টা করেছিলেন ভগৎ সিং এর ফাঁসি রোধ করতে, সেটা, এবং আন্তরিক ছিলেন। এটা কিন্তু উনি নিজের বইতে লিখেছেন, ইন্ডিয়ান স্ট্রাগল, সুভাষচন্দ্র। কিন্তু সুভাষচন্দ্র এর সঙ্গে গান্ধীকে এটাও বলেছিলেন যে আপনি আলটিমেটাম দিন, আপনি বলুন যে ভগৎ সিং এর ফাঁসি রোধ না হলে আপনি লন্ডন যাবেন না, গোলটেবিল বইটাকে যাবেন না। সেটা গান্ধী করেন, কিন্তু তা বলে এটা নয় যে গান্ধী চেষ্টা করেননি, এরকম কথা না, গান্ধী চেষ্টা করেছিলেন এটাকে। এবং আরউইনও মোটামুটি রাজি ছিলেন ব্যাপারটাতে, দুর্বল ছিলেন এই বিষয়টা। আরউইন ওরকম মানে ভাইসরয় ছিলেন না, খুব ভালো লোক ছিলেন। এর বিরুদ্ধে যারা আরউইনকে মোটামুটি থ্রেট করে, তারা হচ্ছে পাঞ্জাবের ব্যুরোক্রেসি, যে ভগৎ সিংকে কিছুতেই ছাড়া যাবে না, কারণ
ওই ভগৎ সিংদের গ্রেপ্তারের পর যখন কেস চলছে, তখন হঠাৎ ওই 28, 29 থেকে 29, 30 এই সময়টা গোটা পাঞ্জাবে ভয়ঙ্করভাবে বৈপ্লবিক আন্দোলন শুরু হয়েছে। এবং বীণা দাস যেরকম এখানে কনভোকেশনে ঢুকে গিয়ে গুলি চালিয়ে দিয়েছিলেন না ভাইস চ্যান্সেলরকে, ওখানেও তাই হয়, একই জিনিস। সে ছেলে ধরা পড়ে। সব থেকে অদ্ভুত ব্যাপার হয়েছে কি, 46 সালে থেকে 47 যখন দেশ ভাগ হচ্ছে, তখন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি, তার নাম হচ্ছে সুরেন্দ্র মোহন ঘোষ। তিনি ময়মনসিংহের বিপ্লবী দলের যুগান্তর দলের নেতা ছিলেন। এগুলো গান্ধী তো জানতেন। আচ্ছা, এটাও তো শুধু নয়, উনি এই যে গান্ধীর বিরুদ্ধে বলা হয় যে ভগৎ সিংকে তিনি ফাঁসি রোধ করেননি, যদিও তখন যেটা বলছিলেন যে বিউরোক্রেসি বলছিল যে এটাকে আপনি যদি হাসি না দেন তাহলে কিন্তু আমরা একদম একসাথে রেজিগনেশন দেবো। আরবিনের উপর চাপ সৃষ্টি, আর প্লাস আরবিনের হাতে ক্ষমতাটা ছিল না, ক্ষমতাটা ছিল ওখানে চার্চিলের হাতে, ঠিক আছে। আরবিন্দ এখানে রিপ্রেজেন্টেটিভ, রাতে ফাঁসি দিয়ে নদীতে ফেলে দিয়েছিল বডি, ব্রিজের উপর থেকে বডি নদীতে ফেলে দিয়েছিল। সূর্য সেনকে যেরকম মেরে মাঝ সমুদ্রে গিয়ে ফেলে দিয়েছিল, এরকম সব। এইটা তো ভগৎ সিং এর সময়, কিন্তু তারপর থেকে বাবুর 1936 থেকে 1947 পর্যন্ত গান্ধী মানে টানা যতবার বাংলায় এসছেন, 37-এ এসছেন, 40-এ এসছেন, 42-এ না 41-এ এসেছেন, 45-এ এসেছেন, 46-এ, 47-এ, টানা যে সময়টা এসেছেন সব সময় গভর্নরের সাথে আলোচনা বসেছেন বিপ্লবীদের ছাড়ার জন্য। তখন একটা তুমুল একটা আন্দোলন শুরু হয়েছিল, এখন বন্দি মুক্তি আন্দোলন। অনেক ক্ষেত্রেই বলা হয় যে সুভাষচন্দ্র বসুর ফাইল সামনে এলে হয়তো আমাদের দেশের নোটের যে ছবি আছে, গান্ধীজির ছবি আছে, সেই ছবি চেঞ্জ হয়ে যাবে। বা ধরুন গান্ধীজির যে শেষ অনশন, যে সেটাও পাকিস্তানকে 55 কোটি টাকা দেওয়ার জন্য, তার জন্য উনি অনশনে বসলেন। এই যে ঘটনাগুলো, এইটা তো গান্ধীজির একটা ব্ল্যাক সাইডও, মানে একটা কালো দিকও। প্রথম কথা হচ্ছে নোটের ছবি পাল্টে যাবে, এগুলো স্পেকুলেটিভ কথাবার্তা, এতে তো ইতিহাস নিয়ে কি বলবো এটা। দ্বিতীয় কথা, যেটা 55 কোটি টাকাটা, এটা কিন্তু ফ্যাক্ট নয়। গান্ধী যে শেষ অনশনটা করেছিলেন, তার দাবি যা ছিল, সেই দাবির মধ্যে পাকিস্তানকে 55 কোটি দেওয়ার দাবি ছিল না। দাবি যেগুলো ছিল এইগুলো হচ্ছে এই একটা প্রচার করা হয়েছে। গান্ধী যখন কলকাতায় অনশন করে কলকাতার দাঙ্গা থামিয়েছেন, সেখান থেকে দিল্লি যাচ্ছেন, দিল্লি হয়ে উনি যাবেন পাঞ্জাবে গিয়ে উনি ওখানে পাকিস্তানে ঢুকবেন, কারণ ওখানে পাকিস্তানে হিন্দু ও শিখেরা যারা মাইনরিটি, ওখানে তাদের অবস্থা খুব খারাপ। তো ওখানকার দাঙ্গা রোধ করতে উনি যাবেন, ওকে ধরে ফেললেন এখানে দিল্লিতে সর্দার প্যাটেল, বলে আপনি কোথাও যাবেন না, এখানে বসে থাকুন। কারণ দিল্লি তখন জ্বলছে, কারণ ওখান থেকে বর্ডার ক্রস করে হিন্দু পাঞ্জাবিরা সবাই আসছে, তাদের উপর যা অত্যাচার হয়েছে সেই কাহিনী এখানে ছড়াচ্ছে, এখানকার হিন্দুরা উত্তেজিত হচ্ছে এবং তারা মুসলমানদের মারতে শুরু করেছে। এবার দিল্লি মুসলমান খালি করা একদম পরিকল্পনা হয়ে গেছে। নেপথ্যে RSS এসে গেছে গোলবালকার সহ, যে ভারতে একটা মুসলমানকে থাকতে দেবো না, এরকম পরিস্থিতি। যে কোনো সময় অগ্নিসংযোগ হলেই দিল্লি পুরো উড়ে যাবে, এমন একটা ভয়াবহ অবস্থা। আপনি যেতে পারবেন না, আপনি এখানে থাকুন, ঠিক আছে। গান্ধী তখন ওখানে থাকলেন দিল্লিতে, উনি নিজের মতন করে চেষ্টা করলেন, দেখলেন না হচ্ছে না, তখন উনি অনশনটা শুরু করলেন। সেই অনশনের যে আপনার মেন এজেন্ডা বা শর্তগুলো ছিল, যেটা সেই শর্তগুলো 55 কোটি টাকা ঢুকছে না, মানে কোনো উল্লেখ ছিল না। শর্ত কি ছিল? শর্ত ছিল যে মুসলমানদের ছেড়ে দেওয়া ঘর যা এখানে উদ্বাস্তুরা দখল করেছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের ওখানে যে দরগা আছে বা মসজিদ আছে যেখানে অপবিত্র করা হয়েছে, দখল করা হয়েছে, সেখানে থাকতে শুরু করেছে হিন্দু আর শিখ উদ্বাস্তুরা, সেগুলো ফেরত দিতে হবে। রাস্তাঘাটে মুসলমানদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, এই রকম কিছু দাবি ছিল। ওনার বক্তব্য ছিল যে গণতান্ত্রিক দেশের একটি পূর্বশর্ত হলো সে দেশের মাইনরিটিদের সঙ্গে কেমন ব্যবহার করে মেজরিটি। তো যেখানে সংখ্যায় নেই, সংখ্যালঘু, তাদের রক্ষা করার দায়িত্ব মেজরিটি। এই ব্যাপারে প্রথমে পাকিস্তান, বাংলাদেশ ডাহা ফেল, আজকে ভারতও ডাহা ফেল। কেউ কারো মাইনরিটিকে কোনো সুরক্ষা দেওয়ার কারো মানে কিছু তাদের যায় আসে না। এই তিনটে রাষ্ট্রে, অন্য ক্ষেত্রে অন্য জায়গাতে তাই। এই কথাটা আমাদের কাছে কোত্থেকে পৌঁছচ্ছে? নাথুরাম গোডসের জবানবন্দি থেকে এসব কথা আমি ছড়িয়েছে, নাথুরামের বয়ান থেকে। এবং এটা উনি বলেছেন যে আমি ওই কারণে আমি গান্ধীকে মারার জন্য গেলাম দিল্লিতে। তার আগে 3বার অ্যাটেম্প নিয়ে নিয়েছেন গান্ধীকে মারার,
34 সালের গান্ধীকে মারার অ্যাটেম্প নিয়ে নিয়েছেন হিন্দু মহাসভা। সর্বৈব মিথ্যে কথা যে 55 কোটির জন্য উনি মারলেন গান্ধীকে। গান্ধী থাকাকালীন থাকা মানে হিন্দুত্বের প্রচারে বাধা। ওই রকম তুঙ্গে চলা ভাবুন, তুঙ্গে সাম্প্রদায়িক সম্পর্ক মানে তখন বিষ বাষ্প পুরো ভরে গেছে, ঠিক আছে। গান্ধীকে কেউ মানে না, বলে তুই যাও জঙ্গলে গিয়ে থাকো, উদ্বাস্তুরা বলছে মাফ কর দো হামে, যাও তুমি জঙ্গল মে যাও, তুমি মহাত্মা হো যাও, এসব বলছে। এরপরেও দাঙ্গা থামাতে 5 মাসের মধ্যে 2, সেপ্টেম্বরে একটা, জানুয়ারিতে একটা, 2 শহরে, একটা কলকাতাতে, একটা দিল্লিতে, শুধুমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে অনশন করলেন 78 বছরের বৃদ্ধ, এবং দাঙ্গা থামলো। এখানে দুটো জিনিসে আসি। গান্ধীজি যে মন্ত্রিসভা সেই সময় রয়েছে তারা সম্পূর্ণ তার তৈরি, জওহরলাল নেহরু হোক, সর্দার বল্লভভাই প্যাটেল হোক, হ্যাঁ, তাদেরকে একটা জিনিসে চাপ দেওয়ার জন্য তাকে অনশন কেন করতে হলো? মানে সেটা কি বলে হতো না? উনি তো বলেননি, কারণ উনি ওই যে প্রক্রিয়াটা ছিল যে ব্রিটিশ চলে যাওয়ার সময় যে টোটাল যে অ্যামাউন্টটা আছে সেটা ভাগ হবে, সম্পত্তিও ভাগ হবে, যেরকম ওই টাকাটাও ফিসকাল এটা ভাগ হবে, এবং ওদের 55 কোটি টাকা বোধহয় বকেয়া ছিল, এরকম কত অ্যামাউন্টটা আমার ঠিক মনে পড়ছে না, টোটাল যেটা ছিল। একটা কিস্তি ভারত আগে দিয়ে দিয়েছিল, তারপর কাশ্মীরের সঙ্গে যুদ্ধ শুরু হলো, তখন প্যাটেল এবং নেহরু দুজনেই বললো যে এই টাকাটা দিয়ে ওরা ভারতের বিরুদ্ধে আর্মস কিনবে, ওই জন্য টাকা দেওয়া হবে না। মাউন্ট ব্যাটেন তখন এখানে বোঝাবেন যে এইটা কিন্তু এটা ইন্টারন্যাশনাল চুক্তি, এখন কিন্তু ভারতের ইন্টারনাল ব্যাপার নয়, এটা ভারত পাকিস্তান দুটো দেশের মধ্যে চুক্তি, তুমি যদি এটাকে এখন টাকা আটকে দাও ওরা ইন্টারন্যাশনাল ট্রিবিউনালে নিয়ে যাবে, সেখানে কিন্তু ভারতীয় অপদস্থ হবে। এরপরেও এরা রাজি ছিল না টাকাটা দেওয়ার। কিন্তু ওই আপনি বলতে পারেন গান্ধীর ওই অনশনের প্রভাবে ওরা দিয়েছে, ওরা সেটা বলেওছে, গভর্নমেন্ট থেকে একটা বলা হয়েছে যে আমরা অ্যাজ এ গুডউইল গান্ধীজি যাদের এই অনশন বন্ধ করেন এবং যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি দিল্লি ফিরে পাক, জেস্টার অফ গুডউইল আমরা এই টাকাটা দিচ্ছি, ছেড়ে দিচ্ছি পাকিস্তানকে। গান্ধীর শর্ত কিন্তু এটা ছিল না, এবং যেদিনকে দেন টাকাটা দেওয়া হয় সেদিনকেও কিন্তু গান্ধী কিন্তু অনশন বন্ধ করেনি, তার 3 দিন বাদে বন্ধ করেছেন অনশন, যখন সব পক্ষ সই করে যে আমি যে পয়েন্টগুলো ওই যে মুসলমানদের শান্তি ফিরে, তখন উনি অনশন বন্ধ করেছেন। এবং আর একটা প্রশ্ন হচ্ছে এখানে যে বাংলা, কারণ সেকেন্ড লাস্ট অনশনটা আপনি বললেন বাংলায় করেছে, সেই কারণে যে বাংলায় গান্ধীজির জনপ্রিয়তা কম, কারণ বাংলার জন্য উনি কিছুই করেননি। বাংলার জন্য যা করেছেন বাঙালি সেটা স্বীকার করেনি, বাংলার জন্য কি করেননি, বিশ্বভারতী বাংলার জন্য তো বিশ্বভারতী করেছেন, রবীন্দ্রনাথ করেছেন, রবীন্দ্রনাথ শেষ 1940-এ ওনাকে চিঠিটা হাতে দিয়ে দিয়েছিলেন, মৃত্যুর পরে আপনি দেখবেন, আপনি এই ভার নিন, ওকে বলেছেন আমার সামনে খুলবেন না, পরে করবেন। উনি ট্রেনে যেতে যেতে পড়েছেন যে মহাত্মাজি, 7 বছরের ডিফারেন্স, ওনাকে মহাত্মাজি বলতেন, উনি ওকে গুরুদেব বলতেন, যে আমি চাই যে আমার অবর্তমানে আপনি বিশ্বভারতীর ভার নিন। তো তখন গান্ধী এবার চিঠি ওখান থেকেই লেখেন যে এত বড় ভার আমি কি করে নেবো বলুন, আপনি আমাকে দিচ্ছেন না, এইসব কথা বলেন। কিন্তু গান্ধী জওহরলালকে বলেন, এবং স্বাধীনতার পরে সেটাই হয়, বিশ্বভারতী একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং হয়ে যায়, তা নাহলে বিশ্বভারতী তখনই বন্ধ হয়ে যেত, তখন না হলে কিছুদিন বাদেই বন্ধ হয়ে যেত। এবং নোয়াখালীর ঘটনাগুলো, নোয়াখালীতে হিন্দু সংখ্যালঘু, গান্ধীর বিরুদ্ধে বলা হয় কারণ মুসলমানদের জন্য উনি তবদিল করেন, হিন্দু সংখ্যালঘু কেউ যেতে পারেন, কি করছিল কেউ জানতোই না তখন, ওখানে মানুষ অল্প অল্প খবর বেরিয়ে আসে ওখান থেকে যে এটা একটা নারকীয় ঘটনা করছে, গণহত্যা হচ্ছে, দাঙ্গা হচ্ছে না, তো দাঙ্গা তো দুপক্ষ থাকে, ওটা তো গণহত্যা একতরফা। পুরো একটা অঞ্চলকে বন্ধ করেন, 2-3টে থানা সরিয়ে এই জিনিসটা গান্ধীজি ঢুকলেন, শুধু গান্ধীজি ঢুকলেন না, গান্ধী একটি শান্তি কমিটি তৈরি করে নিয়ে গেলেন, এবং সেখানে ম্যাক্সিমামটাই মহিলা, এবং সে কি মহিলা, তার এক অংশ হচ্ছে বিপ্লবী আর এক অংশ হচ্ছে কংগ্রেস কর্মী, মীনা দাস, লীলা নাগ, সুহাসিনী দাস, এইরকম ডাইনামিক সব মহিষী নারী, ভয়ডর সব প্রতিন্ন ছড়িয়ে পড়লেন। বিশেষ করে অপহৃতা যাদেরকে অপহরণ করে নেওয়া হয়েছে, অপহরণ করা হয়েছে, যে মহিলাদের যাদের জোর করে বিয়ে করা হয়েছে, ধর্ম পরিবর্তন করা হয়েছে, সেই সব মানুষকে উদ্ধার করার কাজ, রাষ্ট্র সাহায্য ব্যতি রেখে, রাষ্ট্র সাহায্যে নয়, একজন ওখানে বলা হলো, গান্ধীজি বলে দিলেন যে বিভিন্ন গ্রামে তোমরা ছড়িয়ে যাবে, তোমার সঙ্গে হয়তো একটা ভলেন্টিয়ার কংগ্রেসের থাকবে, 1 কি 2 জন থাকবে,
তোমাদের কাজ হবে সেখানকে গিয়ে সেখানকার মুসলমান বাড়িতে মহিলাদের সঙ্গে কথা বলা, আলাপ আলোচনা করা এবং সম্পর্কটাকে সহজ করার চেষ্টা করা। যে একটা টেনশন তৈরি হয়েছে হিন্দু মুসলমানের মহিলাদের মধ্যে একটা সম্পর্ক, এই কাজ করেছেন তারা। এবং আজ আবার বলছি যে আজকে দাঁড়িয়ে তো এইখানে যে আমরা বসে আছি, এই জায়গাটা কি ছিল আজ থেকে 50 বছর আগে? ভাবুন আপনি, কখনো ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। এই যেখানটা আমরা বসে আছি, নোয়াখালী দুর্গম অঞ্চল ছিল, দুর্গম অঞ্চল, ব্যাকওয়াটার্স, কেউ জানতো না একটা ওই জেলা রয়েছে। ভাবা যায় না সেখানে গিয়ে, মানে আজকেও যেটা। এবং জানুয়ারি মাসে ওই ঠান্ডায় ওই বৃদ্ধ ওই কাপড় পরিয়ে, ওই হাফ কাপড়ই, আপনি কখনো নোয়াখালী, গান্ধী নোয়াখালী বলে নেটে সার্চ করবেন, ছবিটা দেখবেন খালি, মানে ইমেজে যে পোষণে যাবেন দেখবেন কত মানুষ একত্রিত হয়েছে এর পাশে এসে দাঁড়িয়ে ওই কনস্ট্রাকটিভ কাজের মধ্যে ঢোকা হতো। আজকেও গান্ধী আশ্রম সেখানে চলছে। উনি চলে এলেন, উনি 47 ফেব্রুয়ারি মাসে চলে এলেন, কিন্তু ওখানে আশ্রমটা খুলে দিয়ে গেলেন। সেই আশ্রম আজকেও চলছে, আজকেও তারা সাধারণ মানুষের মধ্যেই কাজ করে। মাঝখানে শুধু 71-এ মানে মুক্তিযুদ্ধের সময় একটা সময় পাক বাহিনী খুব আশ্রম ভেঙে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল, আবার বাংলাদেশ হয়ে যাওয়ার পর নতুন করে আবার আশ্রম তৈরি হয়েছে। সেই আশ্রম আজকেও ক্রিয়াশীল। শুনুন, লোকটা অদ্ভুত লোক, দেখবেন বাঙালি গান্ধীকে নিয়ে এত তার বিতৃষ্ণা, তার প্রধান কারণ হচ্ছে নেতাজি। বাইনারি সবসময় চলে, গান্ধী আমাদের ভার্সেস শব্দটা খুব প্রিয় শব্দ তো। হ্যাঁ, সত্যজিৎ ভার্সেস ঋত্বিক, উত্তম ভার্সেস সৌমিত্র, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, এই ভার্সেস শব্দটাই আমাদের খুব প্রিয়। না, লড়াইটা না করলে আমাদের ঠিক হবে না। সত্যজিৎ এবং ঋত্বিক আমরা বলতে পারি না। গান্ধী বনাম সুভাষ, ওই বাইনারির বাইরে গিয়ে গান্ধীকে গান্ধীর মূল্যায়ন পায় না, তাদের সুভাষেরও ক্ষতি হয়, সুভাষচন্দ্রেরও ঠিক সঠিক মূল্যায়ন হয় না। আমরা একটা হিরো ওয়ার্শিপ, একটা হেজিওগ্রাফি চালিয়ে যাচ্ছি সুভাষচন্দ্রের। আজকে ভাবুন, সুভাষচন্দ্র কত বছর বললেন আপনি এই বছরে? 129তম বর্ষ। গান্ধীর যে কালেক্টেড ওয়ার্কস 100টা ভলিউমে, তা কমপ্লিট হয়নি, আরো আছে। সেগুলো এখনো আর এরা এসে আরগুলো করবে না। 100 ভলিউম হয়ে গেছে, চেপে গেছে। জওয়াহরলাল নেহরুর বোধ হয় 22-23 ভলিউম, যাবতীয় লেখা, চিঠি পিঠি সব কিছু। সুভাষচন্দ্রের এখন একটা কমপ্লিট ওয়ার্কস বেরোয়নি। সম্পত্তি নিয়ে মারামারি হয়ে যাচ্ছে। নেতাজি রিসার্চ ব্যুরো আছে, জয়শ্রী প্রকাশন আছে, দুটো আলাদা নেতাজি কালেক্টেড ওয়ার্কস বের করে। এবারে সুভাষ রচনা বলি, ও বলে নেতাজি কালেক্টেড ওয়ার্কস, কোনোটাই সম্পূর্ণ না। তাহলে আমরা বাঙালি করে খুবই নাচি, আইকন করি, যেটা বেসিক কাজ, সেই কাজটাও করিনি ঠিকভাবে। না, কিন্তু আপনি নিজের বইয়ে ফাইনালি উত্তর কি পেলেন? এই যে সহাবস্থানের কারণ, মানে জেনে বুঝে এই জিনিসগুলোকে মেনে নেওয়া, মানে এটার কারণটা এটা কোথাও উনি নিজেকে বদলেছেন। একটা মানুষ তো যখন নিজেকে নিজের মতবাদে বা বক্তব্যে যখন স্টিক করে থাকে, সেই মানুষের সঙ্গে তো বেশি আলোচনা করা যায় না। সেই মানুষই অনেক ফ্লেক্সিবল, যিনি বদলাতে পারেন সময়ের সঙ্গে, তিনি বদলেছেন। এবং যে সময়টা এগুলো ঘটছে না, 46-47, তখন বোধহয় কোথাও একটা উনি নিজেই বুঝতে পেরেছিলেন যে দেশের লোক আমার অহিংসা নেই, আমার আন্দোলনটা নিয়েছে, আমার নেতৃত্বকে মেনে নিয়েছে, কিন্তু অহিংসা অ্যাজ এ ক্রিড বোধহয় নেয়নি। তারা বলে এই গান্ধী কেন নোয়াখালীতে বলবে মেয়েদের ছুরি রাখতে? এই গান্ধী নোয়াখালীতে বলছে যে দরকার পড়লে আত্মহত্যা করবে, তবু নিজেদের ইজ্জত দেবে না, যেটা অহিংসার পূজারী। তো এই এর না, গান্ধীর চরিত্রটা তো মানে যে কোনো চরিত্রই তো খুবই জটিল, মানুষের তো নানা রকম পরত আছে। মানে এর জন্যই কি এত বেশি সমালোচনা? একটা জিনিস তো আপনি অস্বীকার করতে পারবেন না, গান্ধীর সত্যের বাইরে কখনো তিনি যাননি। যেটা নিজের মনে হয়েছিল সত্য, তাতে স্থিত থেকেছেন, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এবং যা প্রচার করেছেন প্রথমে নিজে করে দেখিয়েছেন। কথায় আর কাজের ফারাক গান্ধীর কাছে পাবেন না। গান্ধী আর কংগ্রেস কি সমর্থক? না, একেবারেই না। কংগ্রেসের সঙ্গে গান্ধীর সম্পর্কই নেই একটা সময় পর থেকে। কোন সময়? এই 30 থেকেই, মোটামুটি 30 থেকেই। ভাবুন আপনি, ওয়ার্ডা স্কিম অফ এডুকেশন, সেটা কি? এক গরিব মানুষ ঘরের ছেলে কোথায় পয়সা পাবে? তাহলে পড়াশোনা করবে না, তা কি করবে? ভোকেশনাল ট্রেনিং, চরকা কাটতে শেখাও, কার্পেন্ট্রি শেখাও, ঠিক আছে, লেদারে কিছু ট্যানারি কাজ করো, ভোকেশনাল ট্রেনিং দাও, মানে পড়ো, লার্ন, আর্ন ওয়াইল ইউ লার্ন। আজকে আমরা সেসব কথা বলি, ভোকেশনাল ট্রেনিং এর কোর্স ইত্যাদি আছে। গান্ধী ওই সময় ওয়ার্ডার স্কিমে এটাই করছেন। তো সে কাজ করতে করতেই পড়াশোনা করবে, নিজে আয় করবে, নিজের পড়াশোনার ব্যয় নিজেই বহন করবে। এগুলো তো ইউটোপিয়ান না আমাদের মতন দেশে। এগুলো করলে আপনি কি এডুকেশন মাফিয়া হতে পারবেন? তো জালিয়ানওয়ালাবাগ
এটা কি গান্ধীজির জীবনের একটা ফেজ যখন হ্যাঁ, অবশ্যই ওই একটা ফেজ যখন এই এতদিন ছিলেন রাজভক্ত, রাজভক্তি শেষ হলো জালিয়ানওয়ালাবাগে, রওলাট যে আন্দোলন, রওলাট আইন, সেখান থেকে রাজভক্তি শেষ হলো জালিয়ানওয়ালাবাগ। নতুন গান্ধী ওখান থেকে শুরু। মানে বিফোর জালিয়ানওয়ালাবাগ একটা গান্ধী, তারপরেরটা আরেকটা, এই যে দুটো গান্ধী, মানে একটা গান্ধী প্রায় ইংরেজদের রিক্রুটার হিসেবে কাজ করছে। প্রায় কেন ঘোষিত ভাবে করেছেন, যে নিজেই লিখেছেন। এবার একটা জিনিসে আসি, বেশ কিছু ইন্ডিয়ান পার্সোনালিটিস, যেমন ধরুন গান্ধীজির কথা তো বললেন, এবার গান্ধীজির সাথে আমি যদি এই যে সময়টা চলছে সেটা হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কি সম্পূর্ণভাবে গান্ধীজির প্রতি সমর্পিত ছিলেন বা একমাত্র অনুরাগী? না, তবে ওনার এই ব্যাপারটা ছিল যে উনি বুঝেছিলেন যে এই দেশে আন্দোলন করতে গেলে গান্ধীকে দরকার, গান্ধী ছাড়া গতি নেই। যে কারণে উনি সুভাষচন্দ্রকে সাপোর্ট করেননি ত্রিপুরীর পরে। কারণ উনি বলেছিলেন, সুভাষচন্দ্রের চিঠি আছে এবং প্রকাশ্যেও বলেছেন যে আমি সব মেনে নিলাম, আমি বামপন্থীদের কথা মানি, সব মানি, কিন্তু মেনে নেওয়া সত্ত্বেও আমি একটা পয়েন্ট বলতে চাই যে এখন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে কে আছেন আপামর একদম জনতা, হ্যাঁ, আসমুদ্র হিমাচল, তাদেরকে এক করতে পারবেন, এবং সেটা তো কল্পনা, সেটা তো করেছেন। এইটা ওনার বক্তব্য। তো সেই কারণেই উনি বলেছেন যে আমি গান্ধীকে নিয়েই, মানে গান্ধীর সঙ্গেই রয়েছে। কিন্তু যেটাকে আমরা গান্ধীবাদ ভাবি, যেটা গান্ধী মৃত্যুর সঙ্গে সেটা শেষ হয়ে গেছে। জওহরলাল কিন্তু সেগুলো কিছুই নেননি। জওহরলাল কি করেছেন, জওহরলাল খাদিকে ন্যাশনালাইজ করে দিয়েছেন, সেটা একটা গভর্নমেন্ট দপ্তর হয়ে গেছে। খাদির তো এটা ছিল না। খাদির কাজ কি ছিল, মানে খাদির লক্ষ্য কি ছিল, যে এইরকম মানুষ, এত গরিব মানুষ, সে যদি নিজে চরকাটা কেটে কিছু সুতো তৈরি করতে পারে, সেটা দিনে একটা মাইনে, একটা টাকা উপার্জন করতে পারে, তার হাতে তার ক্ষমতা এলো, একটুখানি পয়সার, টাকা, আর্থিক একটু উন্নতি, তার এই লক্ষ্য থেকেই খাদি কিন্তু এই ডিফারেন্ট ফ্যাব্রিক, এখন যেটা হয় সেটা এখন তো হয়ে গেছে, কারণ এটা গভর্নমেন্ট ওন্ড হয়ে গেছে, ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। খাদি বলুন বা আমাদের হস্তশিল্প যেগুলো বলুন, এগুলো যে গ্রামে, যে বলুন না, গ্রামে গিয়ে কাজ করা, এটা এইগুলো এর মধ্যে পড়ে। পুনরুজ্জীবন, এই হস্তশিল্প, কত ভ্যারাইটি আমাদের রয়েছে হস্তশিল্পের, সেগুলোকে আবার চাঙ্গা করে তোলা। তারপরে নেতাজির কথায় আসি, তার সাথে গান্ধীজির ইগো ক্ল্যাশ হচ্ছে। 21 যখন গান্ধীজিকে প্রথম উনি দেখলেন, দেখেই বলছেন মানে ইনি ঠিক গুরু হতে পারেন না আমার, এবং পরে একাধিকবার কনফ্লিক্ট এবং কংগ্রেসের প্রেসিডেন্ট পদ ছেড়ে চলে যাওয়া। দেখুন, বাঙালি হচ্ছে শাক্ত, বাঙালি বৈষ্ণব ধারা রয়েছে, অন্যান্য ধারাগুলোও রয়েছে, কিন্তু মূলত বাঙালির শক্তি পূজা করে। শক্তি পূজাটা আমাদের বরাবরই একটা আকর্ষণের বিষয়, এবং আমাদের একটা ট্র্যাডিশন তৈরি হয়েছিল 1907 থেকে। সুভাষচন্দ্রের জন্ম হচ্ছে 1897, 1907, তার মানে আমার 10 বছর বয়স, যখন তুঙ্গে অগ্নিযুগ যেটা আমাদের বলা হয় শুরু হচ্ছে, এবং তারপরে 3 দশক ধরে সেটা চলছে। যখন যে প্রথম যে পর্বটা, এই প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত, মানে বাঘাযতীন, রাসবিহারী, ওই যে সময়টা পর্যন্ত, সময়কালটা পর্যন্ত সুভাষচন্দ্র তার মধ্যে বড় হচ্ছেন, এবং ওনার এমনিতে খুব কল্পনার শক্তি ছিল প্রখর, এবং আবেগ প্রচন্ড ছিল। এবং শুধু ওনার কেন, ওই সময় সব ছেলেদেরই ওই প্রতিদিনের যে ঘটনা, যে বাঙালি এরকম কাজকর্ম করতে পারে, এটাই তো বাঙালি কখনো ভাবতে পারে। এই পরিমণ্ডলে সুভাষচন্দ্রের বেড়ে ওঠা, তো স্বাভাবিকভাবে গান্ধীর এই বৈষ্ণবোচিত অহিংসা ইত্যাদি উনি আকর্ষিত হননি, এটা পরিষ্কার কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে ওই স্বদেশী আন্দোলনের সময় থেকেই বাঙালি নিজস্ব একটি রাজনৈতিক পথ আপন করে নেয়, একটি পথ। সেটা কি, সেটা হচ্ছে তার দুটো ভাগ আছে: প্রকাশ্যে বয়কট, গঠনমূলক কাজ, হ্যাঁ, স্বদেশী এসব প্রচার, আর গোপনে হচ্ছে গুপ্ত সমিতি। এটা মোটামুটি ওই চরমপন্থী যে আন্দোলন 1907 থেকেই মোটামুটি এটা শুরু হয়েছে। এটার সঙ্গে গান্ধীয়ান যে প্রোগ্রামটা একদম মেলে না। গান্ধীয়ান প্রোগ্রামে কোনো এসবের গোপন কিছু ব্যাপার নেই, ব্যাপারটা সম্পূর্ণই ওপেন, এমন ওপেন যে আগে যার বিরুদ্ধে লড়ছো তাকে আগে বলে দেওয়া হয় যে আমরা লড়ছি। আন্দোলন থেমে আলোচনা ভেস্তে গেলে আবার আন্দোলন, আবার থেমে আলোচনা, এইভাবে গান্ধীয়ান মুভমেন্ট চলে। আর সুভাষচন্দ্র ওই যে ঘরানাটা, বিপ্লবী ঘরানাটা, আপসহীন একটা সংগ্রাম করবো, এই একটা উনি এইভাবে তার মতোই
সুভাষচন্দ্র খুব একটা গান্ধীকে দিকে ইমপ্রেস প্রথমে হননি, এবং সেই জন্য তিনি ওখানে চলে আসেন, দেশবন্ধু হন ওর গুরু। কিন্তু আবার তার পাশাপাশি গান্ধীর যে এই জনগণের ওপর গান্ধীর যে কন্ট্রোল, নিয়ন্ত্রণ এবং জনগণকে বোঝা এবং আন্দোলন ডাক দেওয়া এবং আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়া, এইগুলো সুভাষচন্দ্র কখনো অস্বীকার করতে পারেন। তো শেষ পর্যন্ত সুভাষচন্দ্র তথা বাঙালি বিপ্লবী যারা কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তারা তো অহিংসা একটা ক্রিড নেননি, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, তাদের গান্ধীজির কাছ থেকে একটি আবেদন ছিল, আপনি খালি ডাক দিন, বাকিটা আমরা আমাদের মতন করব, এবং সেটাই হয়েছে। উনি বলছেন যে গ্রামে গিয়ে আশ্রম খুলে মানুষের মধ্যে সেবার কাজ করতে। সুভাষচন্দ্র বলছেন যে গ্রামে গিয়ে জেলায় জেলায় ভলেন্টিয়ার কর্প তৈরি কর। 1928 কলকাতা কংগ্রেসে উনি যেরকম জিওসি হয়েছিলেন, ভলেন্টিয়ার কোর দল তৈরি করেছিলেন, ওই রকম গ্রামে গ্রামে এই জেলায় জেলায় ভলেন্টিয়ার গ্রুপ, ঠিক আছে? এই দুজনের চিন্তা ভাবনার ফারাকটা তো পরিষ্কার বোঝা যাবে এখান, তাই না? এবং সেই কারণেই এখানে বাংলায় গান্ধীবাদী গ্রুপটা খুব দুর্বল, ছোট্ট একটা গ্রুপ। আগের দিন একটা কথা আপনি বলছিলেন, যখন কথা হচ্ছিল আপনার সাথে, যে সুভাষচন্দ্র যখন গান্ধীজির কাছে আসছেন ভীষণ রকম লয়াল হয়ে উঠছেন, হ্যাঁ, এবং যখনই দূরে যাচ্ছেন গান্ধীজির থেকে তখনই আবার অন্যরকম। এটা একটা অদ্ভুত আকর্ষণ বিকর্ষণের জলে। উনি যখন ইউরোপে, সেখান থেকে একদম পরিষ্কার বলে গেছেন যে গান্ধী রাজনীতি শেষ, বিশাল ভাই পাটেলের সঙ্গে ওখান থেকে ঘোষণা করছেন। যখন বই লিখছেন ইন্ডিয়ান স্ট্রাগল, সেখানে সমালোচনা করছেন যে উনি এরকম অ্যাব্রাপ্টলি বন্ধ করে দেন আন্দোলন, যেটা চৌরি চৌরাতে করেছিলেন উনি, এইসব উনি এখানে বলছেন, এবং গান্ধী সমালোচনা করছেন পরিষ্কার। তো সেই লোকটাই আবার যখন দেশে ফিরছেন, তখন কিন্তু গান্ধীর প্রতি আনুগত্য প্রকাশ করছেন। গান্ধীর আশীর্বাদ নিয়েই কিন্তু 38-এ উনি কংগ্রেস প্রেসিডেন্ট হচ্ছেন। কিন্তু সেই সময় এমন কি হলো যে কারণে উনি ছেড়ে চলে গেলেন? ছেড়ে তো যায়নি। ওনার প্রবলেমটা কি হয়েছিল, যে বিষয়টা নিয়ে ঝামেলা, উনি বলেন আমি সেকেন্ড টাইম প্রেসিডেন্ট হবো। তো বলছে যে কোনো বিশেষ ইমার্জেন্সি কোনো ঘটনা না হলে কেউ সেকেন্ড টাইম প্রেসিডেন্ট এভাবে হয় না। তো সকলেই বলছে তুমি ছেড়ে দাও, গান্ধীও বলেছে, সবাই বলছে না, উনি ছাড়বেন। কেন ছাড়বেন না? ওনার বক্তব্য হচ্ছে যে 1935-এ ভারত চালু শাসনে একটা লক্ষ্য ছিল যে ফেডারেশন হবে, যুক্তরাষ্ট্র হবে ভারত। এই যে ফেডারেল স্ট্রাকচারটা যেটা হবে, সেটা কিন্তু আজকে ফেডারেল স্ট্রাকচার নয়। আমরা মনে রাখতে হবে 500-এর উপর তখন প্রিন্সলি স্টেট, হ্যাঁ, এই লোকগুলো কিন্তু নির্বাচিত মানুষ নয়। এরা ওই ফেডারেল স্ট্রাকচার, মানে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা দিল্লিতে হবে, যেটা আজকে আমাদের লোকসভা বলা হয়, সেখানে ব্রিটিশ ভারত থেকেও প্রতিনিধি যাবে, আবার এই দেশীয় নিপত্তিরাও প্রতিনিধি পাঠাবে। তো কংগ্রেসের বক্তব্য ছিল যে ব্রিটিশ ভারত থেকে যারা যাবে তারা তো নির্বাচিত হয়ে যাবে, আর ওখান থেকে যারা আসবে, রাজারা যাদের পাঠাবেন তারা সবাই হচ্ছে সিলেক্ট। তাহলে এরা কি করে এত বড় ভারতের এত বড় অংশের প্রতিনিধিত্ব করার দাবি কি করে করেন এই লোকগুলো? তো এটা হবে না। এইটা আন্দোলনটা, মানে এইটা ছিল কংগ্রেসের পক্ষ। এবং সুভাষচন্দ্র বলেন যে আমি এই জন্যই চাইছি দ্বিতীয়বার রাষ্ট্রপতি হতে, তখন রাষ্ট্রপতি বলা হতো, প্রেসিডেন্ট, যে আমার মনে হয়েছে যে কংগ্রেসের অন্য অংশটা এই ব্যাপারে আপোষ করতে রাজি আছে, ইংরেজের সঙ্গে আপোষ করতে রাজি, এরকম একটা অ্যালিগেশন উনি ওপেনলি বলে দেন। সেটা তো লোকেরা রেগে যায়। তো ওরা এবার সেই সময় আবার আরেকটা জিনিস ঘটেছিল, যে কংগ্রেস সংগঠন অর্গানাইজেশনটা চালাতে হচ্ছে বল্লভভাই পটেল। এবার বল্লভভাই পটেলের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়েছিল কংগ্রেসের ভিতরেই। তারা সবাই সুভাষচন্দ্রকে, যে দ্বিতীয়বার যে ইলেকশন হবে সেই ইলেকশনে সম্পূর্ণভাবে সুভাষচন্দ্রের পেছনে দাঁড়ান, এবং অদ্ভুতভাবে সুভাষচন্দ্র জিতেও গেল। গান্ধী এখানে একটা খুব বাজে কথা বলেছেন, যে কথাটা বলার কোনো দরকার ছিল না। পাট্টাভিস ডিফিট ইজ মাই ডিফিট, কেন উনি বললেন এই কথাটা? ঠিক আছে, ঠিক মহাত্মা সুলভ কাজে নয়। ত্রিপুরী, মধ্যপ্রদেশের একটা জায়গা, ছোট্ট জায়গা, সেখানে কংগ্রেস বসলো। সুভাষচন্দ্র প্রচন্ড ভাবে তখন অসুস্থ হয়ে পড়েছেন, হঠাৎ 39 সেকেন্ড টাইম যখন উনি প্রেসিডেন্ট হলেন। এবং এই অসুস্থতার সুযোগ নিয়ে বল্লভভাই এবং অন্যান্য ওয়ার্কিং কমিটির যে 12 জন, তারা একসাথে রেজিগনেশন দিল, অনাস্থা প্রকাশ করো প্রেসিডেন্টের উপর। জওহরলাল আলাদাভাবে দিল বলতে উনি ওদের সঙ্গে দিলেন না, অনাস্থাই দিলেন। অনাস্থা না, ওরা অনাস্থা প্রকাশ করেছে, উনিও রিজাইন করলেন। আচ্ছা, তাহলে এবং কি করবে নতুন প্রেসিডেন্ট? এবার কংগ্রেসের নিয়ম অনুযায়ী তো ওখানে গিয়ে তো তারা নতুন ক্যাবিনেট তৈরি করবে, ওয়ার্কিং কমিটি তৈরি করবে, প্রোগ্রাম ঠিক করবে, এই বছরের জন্য কি প্রোগ্রাম ইত্যাদি সব হবে। এবার ওয়ার্কিং কমিটি কি তৈরি করবে? কেউই তো নেই, সবাই রেজিগনেশন দিয়ে দিচ্ছে একসঙ্গে। এই শরীর খারাপ তখন সুভাষচন্দ্রের, তখন এখানে বন্ধ করে দেওয়া হলো, মানে ত্রিপুরী
এরপরে যে ইন্টারিম পিরিয়ডটা, এই ইন্টারিম পিরিয়ডে গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্রের চিঠির আদান প্রদান আছে। এটা খুব ইন্টারেস্ট। গান্ধী বারবার ধরে ওকে বলছেন, বারবার, তুমি যাও, তুমি যেটা মনে করো তুমি সেটা করো। তোমার যদি মনে হয় যে তুমি একটা নতুন ওয়ার্কিং কমিটি তৈরি করবে যেখানে পুরোনো লোকেদের রাখবে না, পুরোটাই বামপন্থীদের নিয়ে করবে, করো। এইটা সুভাষচন্দ্র করতে একদমই রাজি নন, কারণ উনি জানতেন ফাইন্যান্সটা জামনালাল বাজাজের হাতে, সংগঠনটা বল্লভভাই প্যাটেলের হাতে। কংগ্রেস উনি চালাতে পারবেন না, টোটাল বামপন্থীদের নিয়ে কংগ্রেস চালানো যাবে না, এদেরকে বাদ দিয়ে কংগ্রেস চালানো যায়। এইটা হচ্ছে মেন ব্যাপার। এরপরে যেটা হয়, উনি রেজিগনেশন দিয়ে দেন। রাজেন্দ্র প্রসাদ ইন্টারিম পিরিয়ডের জন্য হন কংগ্রেস প্রেসিডেন্ট হয়ে, তিনি একটি করেন, সার্কুলার জারি করেন, ওয়ার্কিং কমিটির নির্দেশ বা অনুমতি ছাড়া প্রাদেশিক কমিটি কখনো কোনো আলাদাভাবে কোনো সত্যাগ্রহ আন্দোলন শুরু করতে পারবেন। সুভাষচন্দ্র আবার এটা পুরো এই এখনকার মুখ্যমন্ত্রীর মতন মেজাজে এটা বিরোধিতা করে এখানে একটা সত্যাগ্রহ সেটা হ্যাঁ বাংলা। এর ফলে ওকে সাসপেন্ড করা হয়, ঠিক আছে, সাসপেন্ড করা হয়। এবং উনি বলেন আমি বাংলাতে আমি কংগ্রেস নিয়ে একটা অদ্ভুত 39-এ ঘটনা শুরু হয়। মাঝামাঝি বাংলায় দুটো কংগ্রেস প্যারালালি চলতে থাকে। একটা হচ্ছে হাইকমান্ড, তারা একটা অ্যাডহক কমিটি তৈরি করে, এটা কংগ্রেস, আর একটা হচ্ছে সুভাষচন্দ্রের কংগ্রেস। আসলে সুভাষচন্দ্র চেয়েছিলেন যে উনি তো পেট্রিয়ট, ওনার খালি চিন্তা হচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই সুযোগটা নিতেই হবে, এই সুযোগটা ছাড়লে চলবে না। উনি বারবার ধরে গান্ধীকে বলছেন আন্দোলনের ডাক দিন, গান্ধী বলছেন না, 37 সালে আমি আন্দোলনের ডাক দেবো না, 36 সালে উনি বারবার বলছেন, ইনি না করে দিচ্ছেন। সেটা উনি 42-এ এসে ডাক দিলেন। 42 এটা খুব ইন্টারেস্টিং সময়। এই 1942 মনে হয় ভারতীয় মানে বিপ্লবের ইতিহাসে সব থেকে ইম্পর্টেন্ট একটা সময়। মানে এই সময়টা নিয়ে যদি আপনি 42 তো বলা হয়, ইংরেজ নিজেই স্বীকার করেছে যে 1857 পরে এত ব্যাপক কোনো আন্দোলন ভারতে সংগঠিত হয়নি, রাতে ঘুম কেড়ে নিয়েছিল ইংরেজের। কিন্তু মজাটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে নেতৃত্বহীন, অসংগঠিত। 8 আগস্ট কংগ্রেসে পাশ হয় ভারত ছাড়ো আন্দোলন, 9 আগস্ট সবাইকে জেলে পুড়িয়ে দেয়, কংগ্রেসকে ব্যান করে দেয়, তারা পড়ে যায় কংগ্রেস অফিসে। এবার যারা আন্ডারগ্রাউন্ডে ছিল, যেরকম রকম সোশ্যালিস্ট পার্টির লোকজন, জয়প্রকাশ নারায়ণ, অরুণা আসাফ আলী, জয়প্রকাশ তখন জেলে ছিল, অরুণা আসাফ আলী, অচ্যুত চট্টোপাধ্যায়, রাম মনোহর লোহিয়া, এইসব লোকজন, এরা আন্ডারগ্রাউন্ড থেকে কাজ শুরু করে এবং তার ব্যাপকতা মানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে। বাংলাতে দুটো জায়গায় স্বাধীনতার ঝান্ডা উড়ে গেছিল ওই সময়টা। একটাকে নিয়ে আমরা বেশি চর্চা করি, সেটা হচ্ছে মেদিনীপুর, যারা তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়েছিল। আর একটা ঘটনা কিন্তু আমরা সম্পূর্ণ ভুলে যাই, সেটা হচ্ছে বালুরঘাট একদিনের জন্য স্বাধীন হয়েছিল 42-তে। এটা আমি মানে বঙ্গের কথা বলছি, বঙ্গে এবং বঙ্গের প্রত্যেকটা জেলাতেই কম বেশি আন্দোলন হয়েছে। বঙ্গ মানে অবিভক্ত বঙ্গ, এটা মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ, আজকে অধুনা বাংলাদেশকে মিলিয়ে যে বাংলাটা হয় সেই বাংলা। কিন্তু ওই যেটা বললাম যে লিডারশিপ নেই, তো লিডারশিপ ছাড়া একটা আন্দোলন তো কতদিন চলতে পারে? এই 3-4 মাস। আর বাংলার দুর্ভাগ্য যে তারপরেই কিছুটা টাইমের পরেই সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষ। না, এই সময় তো আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে সেই সময় নেতাজি অলরেডি বেরিয়ে গেছেন এবং ভারত ওয়েট করছে যে নেতাজি ঢুকবেন। ভারত ওয়েট করছে না, ভারত জানে না যে নেতাজি কোথায় আছেন। কিন্তু আমরা পরবর্তীকালে যখন হাইনসাইডে করে জানতে পেরেছি, তখন এটা আমাদের দুর্ভাগ্য যে নেতাজি এই সময়টা হিটলারের সঙ্গে দেখা করবেন এবং হিটলারের সাহায্য নেবেন, নিয়ে ওখান থেকে ইন্ডিয়ান লিজেন্ড তৈরি করে ফেলেছেন, ওয়ার অফ প্রিজনার অফ ওয়ার দিয়ে ওই দিক দিয়ে ঢুকবেন কোথাও দিয়ে একটা, ওই প্ল্যান করছেন। কিন্তু সময় নষ্ট হচ্ছে, হিটলার দেখা করছেন না, আর এখানে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে। এই দুটো যদি কোইনসাইড করতো, নেতাজি একদিক দিয়ে আর্মি নিয়ে ঢুকছেন দেশে, আর এইদিকে একটা আন্দোলন হচ্ছে, এটা যদি ওই সময় কোইনসাইড করতো, তাহলে হয়তো ভারতের ইতিহাসই পাল্টে যেত। মানে দুটো মুভমেন্ট মার্চ করলেন। অথবা 45-ও যদি নেতাজি আইএনএ যদি মেনল্যান্ড ইন্ডিয়াতে ঢুকতে পারতো, তাহলেও অনেকটা পাল্টাতো। ইংরেজ নেতাজি আইএনএ কে এই কারণেই ভয় পেয়েছিল যে জিনিসটা কোনো হয়নি, এটা হচ্ছে লয়্যালটি অফ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, সেটা কোনো ট্যাম্পার্ড হয়নি। আইএনএর ক্ষেত্রে প্রথমবার আইএনএ কি হলো, আইএনএ টোটালটাই তো হচ্ছে ডিসলয়াল সোলজার্স, যে জন্যই তো ওদের ট্রায়ালটা হইলো। কারণ এরা তো ওথ নিয়েছিল কিং এম্পারারকে রক্ষা করবে, কিং এম্পারারের অধীনে কাজ করবে।
এরা প্রিজনার অফ ওয়ার হয়ে গেল যখন জাপান ধরলে ওকে দেখে, এরা তখন নেতাজির দলে নাম লেখাল, INA তে ঢুকলো। এই যে ডিসিপ্লিন ভঙ্গ আর্মির র্যাঙ্কে, এটা ইংরেজের কাছে কিন্তু খুব এটা। আর ঠিক তারপরে দেখবেন ওইটা নেভাল রেটিং, যেটা নৌবিদ্রোহ বলা হয়, ঠিক গায়ে 45-46 শুরুর দিকে গায়ে ঘটনা হচ্ছে। প্রথমে INA, তারপর আবার নৌবিদ্রোহ, সেখানে নাবিকেরা। তো এইটা ইংরেজ তো শাসন করতে এগুলোর জোরে, ইংরেজ শাসন করতে আর্মির জোরে, আর্মি পুলিশ এগুলোর জন্য। এইখানে যদি বিদ্রোহ ওইটাই খুব ভয়ঙ্কর। নেতাজিকে ভয় পাওয়ার বা সমঝে চলার এই কারণটা হচ্ছে এইটা, উনি এই কাজটা করলেন, একটা দুঃসাহসিক কাজ করে ফেললেন। কিন্তু এটা আমি জানতেই চাইছি সরাসরি, কতটা নেতাজির কতটা রাসবিহারী বসুর? রাসবিহারী তো বটেই, রাসবিহারী তো একটা ডাইনামিক ক্যারেক্টার না। রাসবিহারীকে তো আমরা ভালোভাবে মূল্যায়নটাই তো হয়নি। যে ভদ্রলোক কখনো ধরা পড়েনি জীবনে, যার মাথায় উপর সরকারি ইনাম ছিল, যে কখনো ইংরেজ লোকে ধরতে পারেনি, সে ফাঁককালে এখান থেকে পালিয়ে যেতে পারলেন। এবং এরা আরো একটা বিশেষ কারণে এরা খুবই গুরুত্বপূর্ণ। তার এই কারণটা হচ্ছে কি, এই লোকগুলো না বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। রাসবিহারীর গোটা যে কর্মকাণ্ড, সেটা হচ্ছে বেনারস থেকে পাঞ্জাব। বাংলায় ওনার কিছু কাজই নেই বলতে গেলে। বাংলায় একমাত্র অনুশীলন সমিতির সঙ্গে একটা যোগাযোগ ছিল। উনি তো চন্দননগরের লোক ছিলেন, চন্দননগরের প্রবর্তক সংঘ ছিল মতিলাল রায়ের, ওর মাধ্যমে অনুশীলনের সঙ্গে ওনার একটা কন্ট্যাক্ট ছিল, এইটুকুই। কিন্তু উনি সম্পূর্ণ কাজটা করেন হচ্ছে অবাঙালিদের মাঝে, এবং তাদের নেতা হন। এটার গুরুত্ব অনেক বেশি, বিশাল গুরুত্ব। এবং ইংরেজ লিখেছে ওদের সব এতে, ফাইলসে লিখেছে রাসবিহারী সম্বন্ধে। ওকে নাম বেঙ্গলি জেন্টু, বাঙালি বাবু, এরকম সব নাম ছিল ওর, নিকনেম। এবং বলেছেন, রিপোর্টে লেখা হয়েছে যে লোকটাকে দেখলে খুব একটা মনে হবে না যে এরকম এরা এসব চওড়া জোয়ান জাটেদের ইনি নেতা। এই অদ্ভুত, পুরোটাই তো গাদার পার্টির সব ফেরত লোকজনের। প্ল্যানটা এই ছিল যে নির্দিষ্ট একটা দিনে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আপরাইজিং হবে। এ দুঃসাহসিক ব্যাপার, পালিয়ে যেতে হলো। এইটা ফাঁস হয়ে গেল বলে। হ্যাঁ, ওনার সঙ্গে যারা ছিল সব ফাঁসি হলো। পিংলে, একটা মারাঠি ছেলে ছিল পিংলে বলে, ফাঁসি হলো। এই ক্যারেক্টারটা আমার ফ্যাসিনেটিং লাগে। মনে হয় নেতাজি কোথাও অসম্পূর্ণ থেকে যেতেন যদি রাসবিহারী বসু না থাকে। হ্যাঁ, নিশ্চয়ই। রাসবিহারী তো ব্যাকগ্রাউন্ডে রাসবিহারী তো পুরো প্ল্যানটাই তো রাসবিহারী, যে একটা আর্মি তৈরি করবো। কারণ উনি কবে গেছে ভাবুন, 1915, 1945-এ এইসব হচ্ছে। প্রায় 30 বছর ধরে উনি ওখানে কাজটা করেছেন। ওখানে বিয়ে করেছেন একজন জাপানিকে, রেস্টুরেন্ট খুলেছেন, জাপানি শিখেছেন। এক অদ্ভুত বাঙালি। হ্যাঁ, কিন্তু তাকে নিয়ে আলোচনা বা সেই জায়গাটা খুব কাকে নিয়েই বা আলোচনা হয়? আমাদের তো আলোচনার গণ্ডি তো সীমাবদ্ধ। আমাদের আলোচনার পুরো কেন্দ্রীভূত, সেটা অবশ্যই তিনি রিজার্ভ করেন, সেটা নেতাজিকে নিয়ে। কিন্তু এই যে নেতাজি আসবেন, নেতাজি ফিরে আসবেন, দেখুন, নেতাজিকে নিয়ে আপনি আলোচনা করুন, আমার তাতে কোনো আপত্তি নেই, আলোচনা করার মতনই লোক তিনি। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি কি নতুন কিছু বলছেন? একটা কথা আমি কিছুদিন আগে শুনলাম, এই প্রসঙ্গে মনে পড়লো, বোধহয় অনুজ সরকারেরই কোনো ইন্টারভিউতে, যে নেতাজির থেকে বড় বিপ্লবী ভারতবর্ষে নেই। তার কারণ হচ্ছে বাদ বাকি যত বিপ্লবী আছেন তাদের মেবি একটা দুটো বা খুব বেশি হলে 3টে ফাইলের কোনো একটা পার্টিকুলার অনুচ্ছেদে তাদের নাম আছে, কিন্তু নেতাজির নামে হাজারের বেশি ফাইলস আলাদা করে ক্রিয়েট করা হয়েছে। তো এটাই প্রমাণ করে যে তিনি এক্স্যাক্টলি কোন জায়গায়। ঠিক আছে, তো অসুবিধা নেই, কিন্তু আবার এই কথাটার সঙ্গে এটা যোগ করতে হবে আপনাকে, কোন সময় কাল পর্বটা কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেতাজি যখন চলছে, তো নেতাজি এমনিতেই তার ইম্পর্টেন্স বেড়ে যাবে। এবং তিনি ইন্টারন্যাশনাল একটা ফিগার, এবং উনি 2টো কন্টিনেন্টে কাজ করছেন, 2-3টে কন্টিনেন্টে তার প্রেজেন্স ফিল্ড, তাকে নিয়ে তো আলোচনা হবেই বেশি। কিন্তু প্রসেসটা তো একই ছিল, যে বাইরে থেকে জিনিস এনে। কিন্তু 1915 জার্মানি আর 1939-এর পরের জার্মানি তো এক নয়। ওই যে 70 আমার মিত্র, এই যে এটা কি 40-এ পরে 40-এর পরে জার্মানির ক্ষেত্রে প্রযোজ্য? তার নাৎসি উনি ওনার বক্তরা লেখেন যে ওনারা বলেছিলেন যে এরা কখনোই ইন্ডিয়াকে অ্যাটাক করবে না, ওরা বেশিতে চলে যাবে, আমরা INA ঢুকবে। কি করবে না সে তো কি হয়নি, সেই জন্য স্পেকুলেট করে লাভ নেই। কিন্তু যে একটা ইম্পিরিয়ালিস্ট পাওয়ার, সে কি সেই তো ঢুকতো না? আমি জানি না। জাপান যেখানে রাঙ্গুন পর্যন্ত নিয়ে চলে গিয়েছে অলরেডি, গোটা সাউথ ইস্ট এশিয়া জুড়ে জাপান মাসুল তোজো। এই যে নেতাজি ফিরে আসবে, এই পোস্টার দীর্ঘদিন রাস্তায় দেখা গেছে। বাঙালি রাজনীতিতে বাঙালি
কাঙাল হয়ে গেছে। আজকে থেকে না, গত 60-70 বছরই বাঙালি অল ইন্ডিয়া রাজনীতিতে সুভাষচন্দ্রের পরে সেরকম, সেই অর্থে সেরকম দাগ কাটার মতন বাঙালি রাজনীতিবিদ তো নেই। না, প্রণব মুখার্জি সেই অর্থে মানে লিডার নন আর কি। বাঙালি এখনো একটা আক্ষেপের জায়গা আছে, আমাদেরই ছিল, তাই মানে আমাদেরই পাওয়ার কথা ছিল, পাওয়া ছিল, আমরা পেলাম না, এরকম একটা ব্যাপার থাকে। সেখান থেকে সুভাষচন্দ্রই হচ্ছে শ্রেষ্ঠ। এবং সুভাষচন্দ্রের ওই যে জায়গাটা, যে এই ধোঁয়াটে একটা জায়গা রয়ে গেছে। একটা কথা আমি বলি, এই গুমনামি বাবা, এটা বলেন না, সুভাষচন্দ্রের যে ক্যারেক্টার, যে ডাইনামিক একটা ক্যারেক্টার, আমি সেই ক্যারেক্টারকে মাথায় রেখে ভাবতে পারি না যে স্বাধীনতার 25 বছর পরেও সুভাষচন্দ্র লুকিয়ে থাকবেন। না, তার এগেনস্টে যে যুক্তি দেওয়া হয় যে ওয়ার ক্রিমিনাল, তার জন্য তখন কোথায় ওয়ার ক্রিমিনাল? তখন ওয়ারটা সব হয়ে গেছে, নিউরেনবার্গ হয়ে গেছে বহু কাল আগে। যখন গুমনামি বাবা এলেন অনেকটাই পরে ঠিকই, কিন্তু এই যে মানে আমি মানে ব্যাপারটা বুঝতে পারি না। সবাই লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, কেউ গিয়ে দেখা করে আসছে। আবার এখন তো সবাই বলে যে ও রাশিয়ার জেলে মারা গেছে, সাইবেরিয়া ওই একটা থিওরি হচ্ছে এই গুমনামি বাবা, এরকম নানা রকম থিওরি। আবার নাকি 71-এ মুজিবকেও, উনি ছিলেন মুজিবকে, হ্যাঁ ঘোস্ট জেনারেল বলা হয়, যে জেনারেল ফোন করবেন, মুজিব বারবার এই কথাটা বলতেন। মুজিব নিজের রাত্রিভূমিতে কি বলে লিখেছেন জানেন তো? আমি ছোটবেলায় নেতাজির খুব ভক্ত ছিলাম, সুভাষচন্দ্র বোস। এবং সুভাষচন্দ্র গেলেন এখান থেকে, তখন আমরা প্রতিদিন কাগজে পড়তাম না খবরটা, আমরা ভাবতাম যে একদিন উনি ফিরবেন। তারপরের লাইনটা হচ্ছে, তখন ফিল্ডে ভাবতাম উনি ফিল্ডে তার পাকিস্তান হইব না, হিন্দুরা তো আবার দখল করে দেবে জায়গাটা, যেটা উনি ওনার আত্মজীবনীতে লিখছেন। আপনার মনে হয় এই লোকটা, ওনাকে কি জেনারেল জানি না, আমি বলতে পারবো। এই যে সময়টা চলছে, হ্যাঁ, আম্বেদকরকে নিয়ে, যিনি ভবিষ্যতে সংবিধানের রচয়িতা বা চেয়ারপারসন, তিনি এই সময় কি করছেন, তার ভূমিকাটা ঠিক কি? স্বাধীনতা আন্দোলনে উনি কি অ্যাক্টিভ ভাবে কখনো ছিলেন? দেখুন, আম্বেদকর আসলে এইটা আমাদের বুঝতে হবে, আম্বেদকর কিন্তু অ্যাজ সাচ ফ্রিডম ফাইটার বলতে যে অর্থে আমরা বুঝি এই শব্দটাকে, উনি এরকম ছিলেন না, না। উনি হচ্ছে পলিটিশিয়ান না সোশ্যালিস্ট? ফার্স্ট পলিটিশিয়ান, খুব ভালো পলিটিশিয়ান। এবং ওই একই কথা ওনার ক্ষেত্রেও, ইনিও কনস্টিটিউশনালিস্ট। রাস্তায় নেমে আন্দোলনের পলিটিক্স নয়, আইনসভার ভেতরে যা, ওখানেই যা বক্তৃতা রাখা, অথবা ওখানেই বিতর্কে যোগ দেওয়া, এইসব। দ্বিতীয় কথা হচ্ছে কি, আম্বেদকরের যে এখন যে খ্যাতি, এই প্রমিনেন্স, এটা কিন্তু আম্বেদকরের জীবিতকালে ছিল না। আফটার 70 এগুলো সব হচ্ছে কাশিরাম মায়াবতীদের যে বহুজন আন্দোলন, যেটা ইউপি থেকে যেটা শুরু হয়, সেই সময় থেকে একটা পুনরুদ্ধার হয় আম্বেদকরকে নতুন করে আবার চিন্তা করতে, লোকে ভাবতে শেখে, পড়াশোনা শুরু হয়। এইটা কিন্তু ওই সময়। তাহলে আম্বেদকর নিজের সমকালে কি ছিলেন? আম্বেদকর ভয়ঙ্কর ভাবে কমিটেড নিজের জাতির প্রতি, নিজের জাতি কেন বলবো, আমি টোটাল নিচের তলায় যত অন্তজ শ্রেণী যারাই ছিলেন, তাদের উদ্ধারের জন্য তিনি কমিটেড ছিলেন। দ্বিতীয় একটা বিষয় আছে, সেটা হচ্ছে আম্বেদকর কিন্তু ইংরেজের সাহায্য নিয়েই কিছু করতে চেয়েছিলেন। এই যে অ্যানিহিলেশন অফ কাস্ট, এই যে কাস্টের ব্যাপারটাকে বন্ধ করা, এটা উনি ইংরেজের সাহায্য করতে চেয়েছিলেন। যেরকম বিদ্যাসাগর মশাই আমাদের এখানে ইংরেজের সাহায্যে স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ ইত্যাদিগুলো করেছেন। গান্ধী কিন্তু সম্পূর্ণভাবে রাষ্ট্রের বাইরে, একবারে রাষ্ট্রের বাইরে, সাধারণ মানুষ এবং সম্পূর্ণ নিজে তৈরি করো। আমি বয়কটের ডাক দিলে শুধুমাত্র বয়কট হলে হবে না, তার সঙ্গে একটা পজিটিভ কিছু করতে হবে। আমি স্কুল যদি ডাক দিতে বলি, তাহলে একটা জামিয়া মিলিয়া একটা করতে হবে, তোমার এই বেনারস বিদ্যাপীঠ করতে হবে, কাশী বিদ্যাপীঠ। আমাদের এখানে হয়েছিল, গৌরীয় সর্বশিক্ষা ওই আছে, ওইখানে দেশবন্ধু আন্ডারে হয়েছিল, সুভাষচন্দ্র পড়াতেন সেখানে, ঠিক আছে? তাহলে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। এরকম নয় যে শিক্ষাই বন্ধ হয়ে যাবে। যেটা রাগ ছিল স্যার আশুতোষের, যে তোমরা যেটা করছো শিক্ষাটাকে উঠিয়ে দেবে, শিক্ষা ওঠানো তো প্রশ্ন হচ্ছে না, আমাদের ছেলেরাই পড়াবে, তারাই পড়বে। কিন্তু আম্বেদকর যেটা বলছেন যে ইংরেজদের সাহায্য নিয়ে, এটা দোষের কোথায়? মানে সেটা সাহায্য নিয়ে যদি একটা ভালো, দোষের তো কিছু না। আমি বলছি যে আমরা যখন গান্ধীর সঙ্গে আম্বেদকরের তুলনা করি না, তুলনাটা খুব গন্ডগোলের তুলনা। কারণ আম্বেদকর শুধুমাত্র এই রাজনীতিটা নিয়েই কাজ করছেন, সেটা হচ্ছে জাতির রাজনীতি নিয়ে। গান্ধী কিন্তু মূলত একটি সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন চালাচ্ছেন। আচ্ছা, এবার দুজনে যেখানে দাঁড়িয়ে আছেন, দুজনে সম্পূর্ণ আলাদা। সেটা
দুটো প্ল্যাটফর্মই আলাদা। একদমই প্ল্যাটফর্ম আলাদা। সেই জন্য আম্বেদকর তার প্ল্যাটফর্ম থেকে অ্যানিহিলেশন অফ কাস্ট বলতে পারে, সুযোগ আছে সেখানে বলে। গান্ধী আন্দোলনের ম্যাক্সিমামটাই বর্ণ হিন্দু, অন্তত সেই সময় পর্যন্ত। তারপর তো প্রচুর হরিজন যুক্ত হয়েছেন, তারপর তো একটা সাইজেবল চাঙ্ক হচ্ছে বর্ণ হিন্দু। আমি তাদেরকে বলবো অ্যানিহিলেশন অফ কাস্ট, তারা আর আন্দোলন করবে? তাহলে গান্ধীর কাছে প্রথম ব্যাপারটা হচ্ছে আন্দোলনের, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এরপরে এই যে আমাদের যে ইন্টারনাল যে আমাদের প্রবলেম গুলো আছে, জমিদারের সঙ্গে খাতকের যে সমস্যা, মহাজনের সঙ্গে খাতকের সমস্যা, এইদিকে এই ধর্মীয় সমস্যা যেগুলো হিন্দু মুসলমান সমস্যা, তার সঙ্গেই পাশাপাশি আবার এই অবনত শ্রেণী এবং উন্নত, মানে যাদেরকে আমাদের বলা হয় বর্ণ হিন্দু শ্রেণী, তাদের মধ্যে যে সংঘাত, ঠিক আছে, এইগুলো তো হচ্ছে সাইড ইস্যুস। মেন ইস্যুটা তো হচ্ছে ওইটা, যেটা বারবার ধরে এরা বলতে চাইছেন যে আগে কাজটা করতে হবে, ইংরেজকে হারাতে হবে। ইংরেজ যতদিন থাকবে ততদিন এইসবগুলো জিয়ে থাকবে। আপনি 50s-এ আম্বেদকরের একটা খুব ইন্টারভিউ আছে বিবিসিতে, শুনেছেন? যেখানে উনি আর কি গান্ধীজিকে ধুয়ে দিচ্ছেন যে টু ফেসড, যেটা উনি গুজরাটি লিখছে সেটা একদম আলাদা, যেটা উনি ইংলিশে লিখছে সেটা একদম আলাদা। এবং ইংরেজরা ভয় পেয়েছিল সুভাষকে, গান্ধীজিকে না। উনি তো ভিক্ষা চেয়েছেন সবসময়, এরকম। ওই ইন্টারভিউটার সম্পর্কে আপনার মতামত? সেটা তো আম্বেদকর বলুন তো, আম্বেদকর কখনোই, আম্বেদকর লক্ষ্য ছিল আমাদের অবনত মানুষের সোল স্পোক্সম্যান হওয়া, ঠিক আছে। উনি একমাত্র লোক যিনি কথা বলার, যেরকম জিন্না মুসলমানদের সোল স্পোক্সম্যান, সেটা গান্ধীর জন্য হয়নি। গান্ধীর জন্য হয়নি। গান্ধী যে অনুসরণটা করলেন, সেই অনুসরণে ফলে যেটা চেয়েছিলেন যে সেপারেট ইলেক্টোরেট 32 পুনা চুক্তি, তার জায়গায় হলো রিজার্ভেশন অফ সিটস, ঠিক আছে। সেই জন্য মুসলমানরা খুব রেগে গেছিল। তো ওই জেনারেল সিট যেগুলো ছিল, তার একটা অংশ দলিতদের জন্য, আজকে যারা দলিত যাদেরকে বলা হয়, তাদের জন্য ছেড়ে দেওয়া হলো। তার মানে কি হলো, যে অবনত যাদেরকে বলা হচ্ছিল তারা রয়ে গেল, হিন্দু সমাজেই রয়ে গেল, হিন্দু সমাজের বাইরে তারা চলে গেল না। যেটা খুব ভয় ছিল যে একবার সেপারেট ইলেক্টোরেট হয়ে গেলে এরা সবসময় সেটাকে ধরে থাকবে। ইলেক্টোরেট বলতে মানে অনেকেই হয়তো ব্যাপারটা, আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের বুঝতে হবে যে আমরা যে অর্থে ইলেকশন বুঝি, সেই অর্থে ইলেকশন কিন্তু সেই সময় হতো না, ঠিক আছে। তো সেটা আপনার মুসলিম লীগ বরাবরই চেয়েছিল যে আমাদের জন্য কিছু স্পেশাল ক্ষমতা দিতে হবে এবং আমাদের কিছু সুযোগ সুবিধা দিতে হবে। তার একটি হচ্ছে স্পেশাল ইলেক্টোরেট। সেটা কি, যে মুসলিম আসন আইডেন্টিফাই করতে হবে, সেইখানেই মুসলমান দাঁড়াবে, তার বিরুদ্ধেও যে দাঁড়াবে সে তাকেও মুসলমান হতে হবে, এবং যারা তাকে ভোট দেবে তাদেরকেও মুসলমান হতে হবে। এখানে মুসলমান ছাড়া অন্য কোনো জাতি, কোনো ধর্মীয় কোনো কেউ থাকবে না। এই জিনিসটাই হলো না সার্টিফিকেটে দলিতদের জন্য। এইটাই চেয়েছিল আম্বেদকর, যে দলিতদের জন্য হোক। কিন্তু দলিতদের জন্য সেটা গান্ধীর ওই অনুসরণের জন্য হলো না। এটাই কি সেই থেকে ইগো ক্ল্যাশ করা? সেই থেকে উনি ক্ষমা করেননি গান্ধীকে। 1932 পুনা চুক্তি, এটার পর থেকে মানে ইগো ক্ল্যাশ, এটার পর থেকে উনি কখনো ক্ষমা করতে পারেন না। যদিও গান্ধী সুপারিশ করেছিলেন জওহরলালকে যে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ওনাকে নিয়ে ক্যাবিনেটে নিয়ে আসা আইনমন্ত্রী হিসেবে, এগুলো সব গান্ধীই করেছিলেন। এরপরে এলো ভারতের স্বাধীনতার সময় এবং সংবিধান রচনা। এই দায়িত্বটা বি আর আম্বেদকর পেলেন কেন? কারণ হচ্ছেন বি আর আম্বেদকরের মতন একজন অত শিক্ষিত, উচ্চশিক্ষিত, মানে সাউথ ইস্ট এশিয়ার প্রথম পিএইচডি আইনজ্ঞ, আইনটা এত ভালো বুঝলেন। এবং উনি একা তো ছিলেন না, ওই যে উনি তো প্রেসিডেন্ট ছিলেন, ওই যে চেয়ারম্যান ছিলেন, যারা কনস্টিটিউশন মেকিং বডি যারা, তার সকলেই সব উকিল, তারা বিচারপতি। তো এদের তো মাথা পাকা মাথা ছিল। কিন্তু এই যে আমি একটা রূপরেখা তৈরি করব এবং আমি একে একটা পথ দেখাবো, দিশাটা কি হতে পারে, যেটা এই গান্ধী যেটা বলেছিলেন যে যদি তুমি কোনো বিষয়ে আটকে যাও,
সংকোচ হয় তোমার, তখন তুমি ভাবো, ওটা মাথায় রেখো, নিজেকে প্রশ্ন করো যে তুমি যেটা করতে চলেছো তার ফলে এদেশের সব থেকে গরিব, সব থেকে দরিদ্র যে মানুষটা, তার কোনো লাভ হবে কি? তার জীবনে কি কোনো কিছু পরিবর্তন ঘটবে তোমার কাজের ফলে? যদি ঘটে তবেই তুমি সংকোচে কাজটা করো। এটা গান্ধীর একটা বক্তব্য আছে। আম্বেদকারকে রাখা এই কারণে যে এই যে 1000 বছর ধরে নিচের তলার লোকগুলোকে এরকম ভাবে দলিত করা হয়েছে। এবার তারা তো মুখ ভারতবাসী, সেই বিবেকানন্দ বলতেন না, মুখ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী আমার ভাই। এদের যতক্ষণ না এদের মানে এই শূদ্রদের যতক্ষণ না জাগরণ, বিবেকানন্দই বলছেন শূদ্র জাগরণ, সেইটা তো করতে হবে। মেজরিটি তো তারাই এদেশে, বর্ণ হিন্দু যারা উচ্চবর্ণের মানুষ, তারা একটা ছোট গোষ্ঠীর মধ্যে, কিন্তু তারা প্রিভিলেজ ক্লাস, সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক সব দিক থেকেই তারাই প্রিভিলেজ। তো এই লোকগুলো, বেশি সংখ্যক লোকের ভালোর জন্য যদি আন্দোলন এই করতে হয়, আপনার সংবিধান রচনা করতে হয়, তাহলে সেরকম লোককেই আনতে হবে যে লোকটা এই ব্যাপারটা বোঝে। আম্বেদকারের থেকে ভালো কেউ ছিলেন না। কিন্তু কংগ্রেস বিরোধী তো ছিলেন। কংগ্রেস বিরোধী, ওই যে এটা বললাম, ওই যে রিজার্ভেশনের ব্যাপারটা। আম্বেদকর ভেবেছিলেন যে আমি হব দ্য সোল স্পোকসম্যান অফ দ্য ডিপ্রেসড ক্লাসেস। গান্ধীর জন্য সেটা হলো না, সেই জন্য গান্ধীর সঙ্গে কখনোই মেনেনি। মানে এই সম্পর্ক, এই রসায়নটা খুব অদ্ভুত। মানে আজকের দিনে হলে আমরা ব্যাপারটাকে হয়তো পুরো অন্যভাবে। ওইটাই তো ইতিহাস পড়ার পূর্ব সত্য হচ্ছে, আপনাকে মানসিকভাবে সেই সময় চলে যেতে হবে। কারণ আজকের দিনের যে আপনার বা আমার যে সেন্সিবিলিটিস অথবা আমার ভ্যালু সিস্টেম, তার সঙ্গে ওই সময়কার লোকজনের ভ্যালু সিস্টেম সম্পূর্ণ আলাদা, আকাশ পাতাল তফাৎ। তো সেইটা আপনি আজকের মূল্যবোধ দিয়ে 1947-কে বুঝতে পারবেন না। বুঝতে গেলেই ঠোকর খাবেন, প্রত্যেক পদে পদে ঠোকর খাবেন। আরো যত পেছনে যাবেন আরো ঠোকর খাবেন। 1900 থেকে যদি জানতো তো পদে পদে ঠোকর খাবেন। দেখবেন রাধাকান্ত দেব একদিকে বিরোধিতা করছে বিধবা বিবাহের, আবার সেই রাধাকান্ত দেব আবার টাকা দিচ্ছে শিক্ষার জন্য মেয়েদের। এসব নানা এই ডাইকটমি, সবসময় ডাইকটমি দেখতে পাবেন। ভারতবর্ষের যে সংবিধান, মানে বেশ কিছু ক্ষেত্রে ইউনিক, সেগুলো ঠিক আছে, যে হাতে লেখা পুরোটা হ্যান ত্যান, এগুলো ঠিক আছে, এগুলো আমি আলাদা করে রাখছি। কিন্তু এই সংবিধানটা পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড, ফ্রান্স, ইউকে, ইউএসএসআর। তো এই সব বিদেশি শক্তির থেকে জিনিস নিয়ে সেটা কিভাবে দেশীয় হলো এন্ড অফ দ্য ডে? যে দেখুন, এই যে করাচি কংগ্রেস, তো করাচি কংগ্রেসের যদি আপনি সেশনে দেখেন যে রেজলিউশন যেগুলো পাস হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। সেই ফান্ডামেন্টাল রাইটস আপনি কনস্টিটিউশনে পাচ্ছেন। বা আমি বললাম যে নেহেরু রিপোর্ট, সেখানে হচ্ছে লিঙ্গুইস্টিক স্টেটের কথা বলা হয়েছে, কংগ্রেস এটা মেনে নিয়েছে। মানে ভাষাভিত্তিক, যার ভিত্তিতে উনি সিন্ধু প্রদেশ গঠনের কংগ্রেস এটা রাজি হয়। হিন্দু মহাসভা বিরোধিতা করে, কারণ সিন্ধু ম্যাক্সিমাম মেজরিটি হবে মুসলমান, সেই জন্য ওদেরকে একটা আলাদা প্রভিন্স দিয়ে দেওয়া হবে এই জন্য। তো এইগুলো আগেই ঘটে গেছে। মহিলাদের ক্ষেত্রে শক্তি, ক্ষমতায়ন মহিলাদের, দলিতদের, মানে এটা তো এই আমরা তো জানি, এইগুলো সব ঢুকেছে বছরের পর বছর ধরে ঢুকেছে। ঠিক আছে, মানে এরকম নয় যে স্বাধীনতা হলো এবং সংবিধান লেখা স্টার্ট হলো তখনই সব করা অন্যান্য দেশ থেকে কপি করে। ওই জন্য আমি বললাম যে আমি মোটামুটি গণতন্ত্রের যে আমি পরিসরটা দেখছি, যদি 20-21 থেকে, আমরা ওই সংবিধান রচনাটাও 26-27 থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন ফর্মে, মানে গিয়ে শেষ হচ্ছে জিনিসটা কংক্রিট যেটা পাচ্ছেন সেটাই। এবার সেখানে গ্রহণ বর্জন, পরে আবার গ্রহণ, পরে তো অ্যাড হতেই, অ্যামেন্ডমেন্ট করে 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 করে। কিন্তু একটা কথা আপনাকে বুঝতে হবে, আমাদের সংবিধানে যে স্পিরিট, এটা কিন্তু একেবারে ভারতীয় স্পিরিট। কেন আমি কথাটা বলছি, আপনি চলে যান মহাভারত, শান্তি পর্ব পড়ুন, বিশ্বের সাথে সরসজ্জায় বিশ্ব, যুধিষ্ঠির এসছে, উজাড় হয়ে গেছে বংশ, ঝাড়ে বংশে সব উজাড় হয়ে গেছে, এই উজাড় সেই বিলাপ, কি হলো এই এত হিংসার করে কি হলো, আমার কেউ নেই, আমার সবাই মারা গেছে, আমার যত আত্মীয় স্বজন সব মারা গেছে, এই রাজ্য আমি কিভাবে শাসন করবো, এই কালকে শুরু। এরপর প্রশ্ন হচ্ছে কিভাবে রাজ্য শাসন করব। বিশ্ব তখন তাকে বোঝাচ্ছে রাজার কর্তব্য কি, প্রজার উপর যেন নিষ্পেষণ না করে, প্রজাকে শোষণ না করে। ঠিক আছে, এই যে আমাদের একটা, এটা আমাদের এই পুরনো ঘরানা থেকেই রয়েছে। ওই স্পিরিটটা আমাদের সংবিধানের মধ্যেও আছে।
এবং দু নম্বর কথা হচ্ছে যেটা আবার হিন্দু ধর্ম এবং সমাজ থেকে নেওয়া, সেটা কি বহুত্ববাদ। যেরকম হিন্দু ধর্মটা তো কোনো একটি বই বা একটি ফর্মে এটা কেন্দ্রিক নয়। এখানে নানা, ওই যে এরকম রামকৃষ্ণ বলেছিলেন যত পথ তত পথ, সেরকম নানা পথ। আপনি একদম সম্পূর্ণ নাস্তিকও হয়ে যেতে পারেন। চারবাকেরাও ছিলেন হিন্দু, এই গ্রেটার হিন্দু এই ব্যাপারটার মধ্যে। তাহলে কি এই স্পেসটা আপনি দিচ্ছেন সবসময় ডায়ালগ, তাহলে আমি এই এত রকম শতপুষ্প বিকশিত হোক, এত মানুষের এত রকম বক্তব্য, এই সকলকে নিয়ে আমাকে চলতে হবে। তাহলে একটা বাগানে এত রকম ফুল ফুটবে, নানা রঙের ফুল ফুটবে, নানা রঙের পাখি এসে বসবে, এইটাই বহুত্ববাদ। এখন যেটা চেষ্টা হচ্ছে এক রঙের ফুল ফুটবে আর শুধু কাক ঘুরবে, আর কিছু ঘুরবে না। তো এই যে এখন যে চেষ্টাটা হচ্ছে, এই চেষ্টাটা আমি করতেই পারি, সেই চেষ্টাটা করার রাইটসটা পাচ্ছি তো সেই সংবিধান থেকে। সংবিধান সেই রাইটস দিচ্ছে না তো। সংবিধানকে সম্পূর্ণ বদলে তবেই সেটা করা যেতে পারে। কারণ সংবিধান তো প্রথম থেকেই বলছে যে আমরা কিরকম দেশ হবে আমাদের। এটা এই যে শোনা হয় না, বলা হয় যে তো ইন্দিরা গান্ধী এসে সেকুলার শব্দটা ব্যবহার করবে, সেটা নয়। সেকুলার এই যে স্পিরিটটা, এটা প্রথম থেকেই ছিল। যখন আপনি বলছেন যে প্রতিটা ধর্মের সে ধর্ম পালন করা সেই অধিকার দেওয়া হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যখন দিচ্ছেন, তখন তো সেকুলার স্টেট। একটি ধর্মের কথা তো বলা হচ্ছে না, প্রত্যেকটা ধর্মের কথা বলে যাচ্ছে না। এই যে আমাদের সেকুলারিজম, হ্যাঁ, এবং ওয়েস্টার্ন সেকুলারিজম, এই দুটো তো তফাৎ আছে, একেবারে তফাৎ আছে। এটা অন্তত আমার তো তাই মনে হয়। এবার এই যে তফাৎটা আপনি যদি একদম অ্যানালিটিক্যালি বলেন, এটা অ্যানালিসিসের ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। আমরা হচ্ছি ধর্মের দেশ। আপনি সেটা ভালো লাগুক না লাগুক, মানুক না মানুক, ধর্ম ছাড়া আমরা চলতে পারি না। ধর্মকে বাদ দেওয়া যায় না, অত সহজে না। আর দেখুন, ইউরোপে একটা সম্পূর্ণ একটা অন্য আবহাওয়াতে নেশন স্টেটের কনসেপ্ট তৈরি হয়েছে। সেখানে একটা রেনেসাঁ হয়েছিল, যেখানে একটা বুদ্ধির মুক্তি হয়েছিল, যেখানে লোকে চিন্তা করতে আরম্ভ করেছিল, যেখানে নবজাগরণ ঘটেছিল। আমাদের এখানে সব কিছু হয়নি। আমরা এখনো পর্যন্ত বাই নেচার একটা সেমি ফিউডাল একটা স্টেটে রয়েছে, আধা সামন্ততান্ত্রিক একটা আমাদের সমাজ ব্যবস্থা। এখনো একটা জমিদারি ভাবটা এখনো রয়েছে, এখনো কথায় কর্মে কাজে, হ্যাঁ, যদি সেটা আস্তে আস্তে অন্তর্হিত হচ্ছে যত সময় যাচ্ছে, কিন্তু রয়েছে মানুষকে ডমিনেট করা, এই যে ব্যাপারগুলো। তো আমরা ধর্মটাকে সম্পূর্ণ বাদ দিতে পারবো না। ওরা যেরকম বলছে যে স্টেট চার্চ দুটো সম্পূর্ণ আলাদা, আমরা এভাবে পারবো না। আমরা যেটা করতে পারি, যেটা আমাদের কাম্য, সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা, যেটা আজকের দিনে সব থেকে বেশি অভাব এই দেশে। আমরা প্রচন্ডভাবে অসহিষ্ণু সমাজে তৈরি হয়ে গেছে, সেটা করা হয়েছে, তার কারণ হিসাবে যাচ্ছি না। তো পরমত সহিষ্ণুতা, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি, ঠিক আছে? আমি তোমার ধর্মকে সম্মান করছি, তুমি আমার ধর্মকে সম্মান করো, ঠিক আছে? এবং রাষ্ট্রের কর্তব্য হচ্ছে কি, ধর্মীয় ব্যাপারে বাধা করাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, কোনো ধর্মের পক্ষও নেবে না, এটা তোমার কাজই না। এই জায়গাটায় একটা জিনিস আমাকে বুঝিয়ে দিন। সংবিধানের কি একটা জিনিস হচ্ছে রিজার্ভেশন, এবং রিজার্ভেশনকে বিভিন্নভাবে দেখা হয়। হ্যাঁ, আমি এক্স নাম্বার অফ মার্কস পেলাম, বাট আজকের দিনে এখনো সেই রিজার্ভেশনের জন্যে একজন ওয়াই নাম্বার অফ মার্কস পেয়ে আমার জায়গায় ভর্তি হয়ে গেল, যে আমার থেকে অনেকটা কম মার্কস পেয়েছে, ঠিক আছে, কিন্তু সে ফিনান্সিয়ালি উইক না, স্টিল রিজার্ভেশনের জন্য পেয়ে গেল। বা ধর্মীয় ভিত্তিতে রিজার্ভেশন না, ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না, রিজার্ভেশনটা হয় কাস্টের ভিত্তিতে। আমি মুসলিমটা তাহলে কোন কাস্টে পড়ছে? মুসলিমদের রিজার্ভেশন নেই তো, কোথায় রিজার্ভেশন? ওবিসি আছে তো, ওবিসি চলছে, ওটা তো আন্দোলন চলছে যে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হোক। এখন মধ্যে তো অল ইন্ডিয়া লেভেলে তো হয়নি, হয়তো কিছু স্টেটে কিছু। এটা রিজার্ভেশনের পেছনে বক্তব্যটা কি? রিজার্ভেশনের পেছনে বক্তব্য যে প্রায় 400 বছর ধরে ডমিনেট করেছে বর্ণ হিন্দুরা একটা সিস্টেমকে, ঠিক আছে? তারাই শিক্ষা লাভ করেছে, তারাই সামাজিক পুঁজি তাদের হাতে, সব দিক দিয়ে প্রিভিলেজ তারা। একটা অশিক্ষায় অন্ধকারে এই নিচের তলার লোকগুলোকে সরিয়ে রেখে দিয়েছিল। তাহলে এবারে এদেরকে তো একটা জায়গায় তো স্বাধীনতার পরে যখন ঠিক হলো যে এই মানুষগুলোকে তুলে আনতে হবে, খুব স্বাভাবিকভাবে আপনার স্বার্থহানি হলে আপনি তো রেগে যাবেনই।
এবার এই তুলে আনার জন্য একটা রিজার্ভেশনের ব্যবস্থা হয়েছিল। হ্যাঁ, সেটা সেই সময়ের প্রেক্ষিতে একদম ঠিক আছে, কিন্তু হ্যাঁ। সেই রিজার্ভেশনটা আজকে তাদের তুলে আনারও তারা শিক্ষিত হয়ে চাকরি পেয়ে গেল, আজকেও তো তারা সেই রিজার্ভেশনের বেনিফিটটা পাচ্ছে। রিজার্ভেশনের বিরুদ্ধে কেউ কিছু, কোনো দলই কিছু বলবে না, কারণ এখানে ভোটের সঙ্গে ডিরেক্ট সম্পর্ক আছে। মানে যারা তথাকথিত বর্ণ হিন্দুদের দল হিসেবে তাদেরকে প্রজেক্ট করা হয়, সেই বিজেপিও রিজার্ভেশনে। এই ঘটনাটাকে কি হিন্দু সমাজ সংস্কারের বলা হয় সংবিধানের? না, হিন্দু সমাজ সংস্কারের ব্যাপার না, এটা কথাটাই হচ্ছে হিন্দু কোড বিল আলাদা আর এটা এটা আলাদা। কোর্ট বিলটা হিন্দু কোড বিল হচ্ছে যে ওইখানে সংস্কার দরকার। এই যে সম্পত্তি, মেয়েদের অধিকার, হ্যাঁ, সম্পত্তিতে মেয়েদের অধিকার, এসব তো কিছু ছিল না, মেয়েদের তো কিছু দেওয়া হতো না, ঠিক আছে, সম্পত্তি কিভাবে ভাগ হবে, এইসব ব্যাপারগুলোতে ওটাকে হিন্দু কোড বিলে মানে আম্বেদকর নেহরু দুজনে মিলে এটা করলেন, যেটা এদের প্রচন্ড রাগ, কেন শুধু হিন্দুদের করা হলো, মুসলিমদের কেন করা হলো না। ওই ক্ষেত্রে ওই প্রেক্ষিতে বলা গেলে একটা ইউনিফর্ম সিভিল কোড তৈরি করা হলো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইউনিফর্ম সিভিল কোডটা ওই সময় করলে হয়তো হয়ে যেত, তারপরে আর হওয়ার কোনো চান্স নেই। আর এখন এখন যারা রয়েছে তারা তো করতেই পারে, সেটা বাদ দিচ্ছি, কিন্তু সাধারণ অবস্থায় ইউনিফর্ম সিভিল কোড আর নতুন করে করার মতো অবস্থাতে নেই, 50-এ ছিল, সেটা আর তারপর আর হয়নি। আম্বেদকর এতটা সম্মান পেলেন সংবিধানের কমিটির চেয়ারম্যান হলেন, সেই তিনি আইনমন্ত্রী হিসেবে সময়ের আগে রেজিগনেশন। ওই ইউনিফর্ম সিভিল কোডে উনি আরো অনেক কিছু করতে চেয়েছিলেন, যেটা আরো দলিত ব্যাপারটা হয়, কিন্তু এই প্রচন্ডভাবে এই হিন্দু মহাসভা তখন তো জনসংঘের বিরোধিতা করলেন এবং তিনি প্রচন্ডভাবে অপমানিত হলেন নানাভাবে। এক ছিল জওহরলালের সঙ্গে, জওহরলাল ছিলেন বলে এটা চলছিল দুজনে মিলে, কিন্তু একটা জায়গায় তাদেরকে থামতে হলো, যে আরো মেজর যেসব করার চিন্তা ছিল সেগুলো করতে পারলেন না। তখন বললেন যে এই পরিস্থিতিতে কাজ করা যাবে না এদের সাথে, কারণ যাই হোক না কেন শেষ পর্যন্ত সেই নিজের ক্ষমতা ছেড়ে দেবে না কেউই, বর্ণ হিন্দু ছেড়ে দেবে না। আম্বেদকর জীবিতকালে আম্বেদকরকে নিয়ে কিচ্ছু হতো না। এই যে আম্বেদকর যে আজকের যে স্ট্যাটাসটা লাভ করেছে না, যে একটা আইকনিক স্ট্যাটাস, এটাই 70-80-তে কাশিরামের ওই বহুজন আন্দোলনের সময়তে। হ্যাঁ, মানে আমি মুম্বাইতে ছিলাম, দেখেছি, মানে আম্বেদকর জয়ন্তী মানে একটা মানে বিশাল ব্যাপার, সরস্বতী পুজোর মতো বিশাল ব্যাপার। কিন্তু ওই আম্বেদকর মহারাষ্ট্রের ভেতরেই ছিল ব্যাপারটা সীমাবদ্ধ, তাই দলিতদের মধ্যে। এই যে একটা আইকনিক স্ট্রেচার, যেটা সর্বব্যাপী, যারা মানে ওর বিরোধী তাদেরকেও তার নাম করতে হচ্ছে, এইরকম একটা জায়গা। এবং আজকে ভারতের জনপ্রিয়তায় আম্বেদকর গান্ধীকে ছাড়িয়ে এগিয়ে গেছে অনেকটা। গান্ধী কেন, আমরা অন্য সকলকে ছাড়িয়ে বেরিয়ে গেছে। এই যে জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা খুব অসাধারণ বই, মানে যেটাই উনি কিভাবে ইন্ডিয়াকে ডিসকভার করেছেন সেটা আছে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট, প্রতিজন লিডার বলুন বা তাদের জন্য ইম্পর্টেন্ট খুব, মানুষের কাছে পৌঁছানো, সমাজটাকে দেখা, চেনা নিজের মতন করে। এই যে জিনিসটা, এটা নিশ্চয়ই অন্যান্য যারা ছিলেন, নেতাজি বলুন, আম্বেদকর বলুন, এনারাও করেছেন নিজেদের মতন করে ডিসকভার। ওনাদের ডিসকভারিটা কি, সেটার কি কোনো ডকুমেন্টেড কিছু আছে, বা তাদেরকে দেখে আমরা কি জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। মানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো পলিটিক্যাল ওয়ার্কার বলুন বা যারা পাবলিক ওয়ার্কার, তাদের নিজস্ব করে একটা ডিসকভারি অফ ইন্ডিয়া আছে। এটা খুব জরুরি, নিজস্ব একটা ডিসকভারি অফ ইন্ডিয়া, একটা ডিসকভার করা আপনার চারিপাশ, আপনার সমাজ, দেশ, ঠিক আছে। আজকে যেরকম একটা ডিস্টিংক্টলি দুটো আলাদা ভারত হয়ে গেছে, ইন্ডিয়া ভারত দুটো একদম আলাদা হয়ে গেছে। এরা তো সকলেই মোটামুটি পায়ে হেঁটে, হ্যাঁ, থার্ড ক্লাসে ট্রেনে করে, এটা বলছেন বটে, কিন্তু প্রতিজন মানুষের, যদি জওহরলাল নেহরুরও তাই, যারা লিডার হয়েছেন তারা কেউই একদম নিম্ন মধ্যবিত্ত জায়গা থেকে উঠে আসেন না। হ্যাঁ, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, B.R. আম্বেদকর বলুন, সবাই প্রত্যেকে। তাদের ডিসকভারিটা কি, সেই জন্য তো তাদের ডিসকভারিটা আরো বেশি জরুরি। তারা তো প্রিভিলেজড, হ্যাঁ, এলিট, তাদেরকেও নামতে হবে। তারা যতক্ষণ না নামবে, যতক্ষণ নেমে সাধারণের স্তরে এসে না নেমে আসবে, ততক্ষণ বুঝবে কি করে দেশটা কি। তখন ওই ম্যাকুলের সন্তান, তারাই ওই তাদের নিজস্ব যে কনসেপশন অ্যাবাউট ইন্ডিয়া, ওই রকম ওইটাই চলবে। কিন্তু আসল ভারত কোথায়, সেই জায়গায় বিবেকানন্দকে আবার ফিরে আসতে হয়। বিবেকানন্দ দিয়ে পদব্রজিক ভ্রমণ, এই যে একটা প্র্যাকটিস, পদব্রজি কাউকে করতে বলিনি, সাধারণভাবে ঘোরা, ঠিক আছে। চোখ কানটা খুলে রাখো, চোখ কানটা যদি থাকে তবেই সেটা সার্থকতা, তারা নয় এমনি, তারা তো এমনি ঘুরছেন।
চোখ এবং কান এবং সেই সঙ্গে হৃদয়। আপনি যদি সহমর্মী হন সাধারণ মানুষের, আপনার দেশের মানুষের প্রতি যদি আপনার আবেগ ভালোবাসা থাকে, তবেই সেটা সার্থক। তা না হলে এমনি ঘোরা। কিন্তু এই ঘোরাটা খুব জরুরি, এবং এরা সকলেই কম বেশি ঘুরেছেন। গান্ধী ফিরে এসে পুরো দেশ ঘুরেছেন, জওহরলাল নিজের মতন করে ঘুরেছেন, ইউপি থেকে শুরু করেছেন, তারপর সরিয়েছেন। সুভাষচন্দ্র নিজের ছোটবেলায় কম বয়সে বেরিয়ে পড়েছিলেন। এই যে একটা হিরিক না, এটা একটা সময় খুব ছিল। আর দেখুন, একটা বড় কথা হচ্ছে কি জানেন তো, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, মূল্যবোধের আমূল পরিবর্তন ঘটে গেছে। আমূল। কেন এই কথাটা বলছি? ডিসকভারি অফ ইন্ডিয়ার সঙ্গে যেটা যুক্ত, সেটা হচ্ছে আপনি দেশের জন্য প্রাথমিকভাবে কি করলেন। তো এরা সকলে দেশের জন্য যা করেছেন প্রাথমিক স্তরে, তারপরে কি করেছেন আমি সেটা বলছি না। সেই সময় যেটা রাজার চাকরি ICS, সুভাষচন্দ্র সেটা ছেড়ে দিয়েছিলেন। এটা হচ্ছে সর্বোচ্চ ত্যাগ যদি আপনি বলেন, মানে মানিটারি গেন। এই মানিটারি গেনে কিন্তু অন্যরাও কিছু না কিছু ত্যাগ করেছে। প্রফুল্লচন্দ্র ঘোষ বিশাল একটা চাকরি করতেন, বেঙ্গল কেমিক্যালে চাকরি করতেন, মিন্টে সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে কয়েন ফয়েন তৈরি হয় সেখানে যুক্ত ছিলেন। সব ছেড়ে দিলেন, যা টাকা ছিল সেই টাকা সতীশ দাশগুপ্ত এসব টাকা দিয়ে আশ্রম খুললেন, চলে গেলেন। প্রফুল্ল সেন যাওয়ার কথা ছিল লন্ডনে, চলে গেলেন বর্ডগাল বলে একটা আরামবাগে একটা অজ পাড়াগায়, যেখানে 6 মাস জলের তলায়, কোনো কানেক্টিভিটি নেই, কমিউনিকেশনস নেই, এবং ম্যালেরিয়ার ডিপো। সেখানে গিয়ে আশ্রম খুলে মানুষকে সংগঠিত করা। এটা কি পাগল ছিল? এর মাথায় কি কাজ করতো না? নিজেদের কেরিয়ার সব জলাঞ্জলি দিয়ে এসব করতে আরম্ভ করলো। দেশবন্ধু নিজের যাবতীয় সম্পত্তি দেশকে দিয়ে দিল। চিত্তরঞ্জন সেবা সদন, এত বড় একটা হাসপাতাল চলছে এখন। মতিলাল নেহরু একই কাজ করলেন, এলাহাবাদে আনন্দ ভবন দিয়ে দিলেন দেশের নাম। জওহরলাল নিজে বাড়ি দিলেন 3 মূর্তি ভবন দেশের নামে। আমরা একটা বাসে একটা সিট নিয়ে মারামারি করি, ট্রামে, বাসে, ট্রেনে একটা সিট, বসার সিট নিয়ে মারামারি করি। তো স্বার্থত্যাগ, আত্মত্যাগ, দেশের জন্য কিছু, ওইসব এই যে বড় জিনিসগুলো না, এগুলো আমরা ক্ষুদ্র, পিগমি, আমরা এটাকে বুঝতেই পারবো না। এই 70-80-100 বছরের যে ডিফারেন্স না, এই যে মূল্যবোধের যে আমূল পরিবর্তন ঘটে গেছে। সদা সত্য কথা বলিবে, এটা কথার কথা না, এরা সত্য কথাই বলতো। যদি কথার ভিতরে কথা রাখতেন তারা। এই যে বেসিক যে মূল্যবোধের জায়গাগুলো আমরা একটাও প্র্যাকটিস করি না, তারা আমরা সেসব করি না, আমরা এদের সমালোচনা করি। এই যে এই বেসিক জায়গাগুলো এদের এতটা স্ট্রং ছিল বলেই কি মতবাদ বা ধারা আলাদা হলেও পারস্পরিক সম্মান। এক্স্যাক্টলি, আপনি ঠিক জায়গায় ধরেছেন। যে জন্য আমি জানি আম্বেদকর আমার থেকে আলাদা, মানে জওহরলাল নেহরুর কথা বলছি ভাই, কিন্তু উনি যোগ্য লোক, যে ওনাকে। সুভাষচন্দ্র গান্ধীর চিঠি পড়বেন, কোথাও আপনার মনে হবে না দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। বলছে, গান্ধী বলছে, তুমি শরীর সুস্থ হও আর অসুস্থ থাকো, তোমার অমনি হচ্ছে অপ্রতিরোধ্য, তোমাকে আটকানো যায় না। এভাবে শুরু করছেন। একে মাই ডিয়ার সুভাষ বলছেন, ও কি মহাত্মাজি বা বাপু বলছেন। মত বিরোধ হতে পারে, হ্যাঁ, কিন্তু মনান্তর আর মতান্তর তো ডিফারেন্স আছে না। আমাদের তো এখন মনান্তর, তরোয়াল বেরিয়ে আসবে, ছুরি বেরিয়ে আসবে, মারামারি শুরু হয়ে যাবে, কথা বলা বন্ধ। অনেকে বলেন যে এই সময় মানে হোয়াট ইফ জিনিসটা আমরা খুব ভালোবাসি প্রত্যেক। আমরা ওয়াটার বোর্ডেরই তো করে যাচ্ছি, এই তো এটা করলো, ও এটা করলো, আর হোয়াট ইফ এটা যদি হতো, এটাই বলছি যে যদি জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী না হয়ে বা সর্দার বল্লভভাই প্যাটেল হতেন, মানে অনেকেই বলেন যে অনেক বেটার হতেন, যে উনি অনেক বেশি কূটনীতি। সর্দার বরাবরই ছিলেন পার্টি পার্সন, ঠিক আছে, সংগঠনের লোক, সংগঠনটা খুব ভালো বুঝতেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী এবং প্রথম প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং যুব সমাজে বিশেষ করে দরকার, এবং কাটিং অ্যাক্রস অল দ্য প্রভিন্সেস, সেটা সর্দারের ছিল না। কিন্তু অনেকগুলো মুসলিম স্টেট ভারতে আছে, তো ওনার জন্য এটা ওই যে বললাম যে ও সাংগঠনিক ব্যাপারটা খুব ভালো বুঝছেন। সেই কারণে এই যে প্রিন্সলি স্টেটগুলো, এই যে 500 একখানা প্রিন্সলি স্টেট, কখনো নরমে কখনো গরমে, কূটনীতি, হ্যাঁ, নানা রকম ভাবে বুঝিয়ে টুজিয়ে চোখ পাকিয়ে সব এক, এইটা উনি ভালো পারবেন এবং উনি এটা করেছেন। এখানে কোনো হোয়াটসঅ্যাপের জায়গায়, এখানে কোনো কোয়ালিফায়ার জায়গা নেই। এটা নেহরুকে দিতেন, নেহরু পুরো ফেল করতো, অর্ধেক বাইরে থাকতো। ও একটা আইডিয়ালিস্ট, ঠিক আছে, কিন্তু এখন কবিকে যদি আপনি দেন, কবি একটু আইডিয়ালিস্ট হবে। কেন বলছি নেহরু আইডিয়ালিস্ট, কবি কেন বলছি? ডিসকভারি অফ ইন্ডিয়া অটোবায়োগ্রাফি পড়ুন, ওই ইংরেজি ভাষায় কজন ওই ভাষায় ভারতীয় লিখেছেন। আসল জায়গাটা তো ওইটা, ও তো ওই লাইনের লোক। হার্ডকোর পলিটিশিয়ান তো নেহরু নন, এমনকি এরা কেউই নন বলতে গেলে। ইমোশনাল, বুঝলেন না? সুভাষচন্দ্র ভয়ঙ্কর ভাবে ইমোশনাল। 1947-এ হোয়াট ইফ সুভাষচন্দ্র বসুও দেশে থাকতেন? খুব ভালো হতো। প্রথম থেকে আমাদের গণতন্ত্র ভিত খুব শক্ত হতো, কারণ সুভাষচন্দ্র অথবা জওহরলাল দুজনের মধ্যে একজন দেশের হাল ধরতেন, অন্যজন অপোজিশনের হাল ধরতেন। এক দলে থাকতেন না।
এটা আমাদের আমাদের গণতন্ত্রের পক্ষে খুবই মঙ্গলময়। একটা সুস্থ গণতন্ত্র এটা প্রথম থেকে তো একটা শুরু হয়ে গেল না, এতটাই কংগ্রেসের প্রভাব, সব আসনই কংগ্রেসের তখন। প্রায় সব আসল কংগ্রেস। এই যে এত জনের এত কিছু দিয়ে তৈরি সংবিধান, একটা আইডিয়াল সংবিধান, এটাকে অ্যাজ আ টেক্সট আপনি কিভাবে দেখেন? খুবই অনবদ্য টেক্সট। আমাদের টেক্সট নিয়ে তো অসুবিধা নেই, এক্সিকিউশন নিয়ে হবে। আমাদের এক্সিকিউশনটা নিয়ে অসুবিধা। আজকে তো আরো ভয়ঙ্করভাবে অসুবিধা। আজকে যেটা চাই যে এই টেক্সটটাকেই পাল্টাতে যাচ্ছে, সেটা তো অসুবিধা বিশাল। এই যে সংবিধানে যা যা আছে, আমরা নাগরিক হিসেবে নিজেরাই কোনটা সব থেকে বেশি মানি না বা অমান্য করি, নষ্ট করি? ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক অধিকারকে আমরা খুব চেঁচামি সরব, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক দায়িত্বটা নিয়ে খুব একটা কিছু কথা বলি না। দেখুন কজন কে বলবেন দুটো পাশাপাশি আছে। পাশাপাশি পর আছে। ফান্ডামেন্টাল ডিউটিস, আপনি একটা নাগরিক হিসেবে আপনার কিছু ডিউটি আছে। আর ধরুন প্রায় তো শুনেছি 2000-এর উপর প্রস্তাবিত জিনিসপত্র বাদ গেছিল সংবিধান থেকে। তার মধ্যে এমন কিছু আছে যেটা থাকলে, যেরকম এই যে মনে করুন এই আমাদের রিজার্ভেশনের কথাই ঠিক বলছি, রিজার্ভেশনটা পরে আরো বেশি জটিল হয়ে যায়। এই যে ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, হ্যাঁ, এবার দরিদ্রের মধ্যে আরো অনেকগুলো স্তর ভাগ হয়ে গেছে। এইগুলো পরিষ্কার হয়নি প্রথমে পরিষ্কার হয়ে হওয়া উচিত ছিল। আচ্ছা, এগুলো প্রথমে ছিল না, ওবিসি পরে ঢুকেছে। এখন দেখুন, এখন ব্যাপারটা যেদিকে যাচ্ছে, এই যে চাকরি ক্ষেত্রে রিজার্ভেশন নিয়ে এত যে কথা ওঠে এবং এসব ওঠে, সরকারি চাকরি যদি নাই থাকে তাহলে আর আপনার রিজার্ভেশন কি? আমরা তো সেই দিকেই যাচ্ছি আস্তে আস্তে। রিজার্ভেশন তো তখন থাকবে যখন সরকারি চাকরিটা থাকবে। সরকারি চাকরিটাই যদি উঠে যায় তখন আর রিজার্ভেশনটা কি হবে? এডুকেশন, এটা এটা আমি নেহরুর আমি ক্রিটিক। নেহরু অসামান্য কাজ করেছেন, আইআইটি করেছেন, IIM করেছেন, এইসবগুলো করেছেন, উচ্চশিক্ষায় একটা গতি দিয়ে করেছেন রাস্তা। কিন্তু প্রাইমারি এডুকেশনটা আরো বেশি ওটার উপর জোর দেওয়া কথা ছিল। উনি উচ্চশিক্ষা প্রচুর করেছেন, কিন্তু প্রাইমারি এডুকেশনটাতে আমার মনে হয় আরো বেশি জোর দেওয়া উচিত ছিল। শেষ প্রশ্ন আপনাকে, 26শে জানুয়ারি আমরা একটা সেলিব্রেশনের ছুটির দিন হিসেবেই দেখি, স্টিল 26শে জানুয়ারির ক্ষেত্রে কি রেজলিউশন আমাদের সাধারণ মানুষের নেওয়া উচিত? 26শে জানুয়ারি প্রথমে পালিত হতো আমাদের স্বাধীনতা দিবস হিসেবে, স্বাধীনতার আগে, ঠিক আছে? তো কংগ্রেসের, আচ্ছা হ্যাঁ, মানে 26শে জানুয়ারি কেন বেছে নিয়েছিল? ওই এই কারণে, ওকে, এটা আগে পালিত হতো, হ্যাঁ, 1930 থেকে পালিত হতো, ঠিক আছে? লাহোরে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। সেখানে পূর্ণ স্বরাজের যে এটা রেজলিউশনটা নেওয়া হয়, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, এবং এটা 26 তারিখে হয়। 26 তারিখ থেকে, সেই বছর থেকে 26টাকে আমরা পালন করি স্বাধীনতা দিবস হিসেবে। ওকে, ঠিক আছে? সেটাই যেহেতু আমরা এবার একটা রিপাবলিকে যাচ্ছি, প্রবেশ করছি, ওই দিনটাই আমরা রিপাবলিকে প্রবেশ করলাম, প্রজাতন্ত্রে ঢুকলাম। আজকের দিনে, আজকের ভারতে দাঁড়িয়ে 10 বছরের যা অভিজ্ঞতা, আমি শুধু সেই বহুত্ববাদী ভারতকে তার স্থিতাবস্থা যাতে বজায় থাকে, আমি এইটুকুই চাই, আর কিছু চাই না এর থেকে বেশি। মানুষ যাতে পরমত সহিষ্ণু হয়, শুধু ধর্ম না, সব বিষয়। আমরা আশা করবো আবার সেই দিন সুদিন ফিরে আসবে। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ।